ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে শুভ সন্ধ্যা। আজ আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা সংস্কৃত যন্ত্রের অভ্যাস শুরু করেছিলাম। সেখানে প্রত্যেকটা বিভক্তির প্রয়োগ, কোন কারকে কোন বিভক্তি হয়, উক্ত কারকে কোন বিভক্তি হয়, অনুক্ত কারকে কোন বিভক্তি হয় এবং কৃদন্ত শব্দ যোগে ষষ্ঠী প্রত্যয়, এই বিষয়গুলো দেখেছিলাম। আচ্ছা, আগের দিনের ক্লাসে আজকে তিনজন আছেন। আগের দিনের ক্লাসে দুজন ছিলেন, তো নতুন কে আছে? স্যার, আমি সুদীপ সরকার। স্যার, আমার প্রথম ক্লাসটা করা হয়নি স্যার, আপনার প্রথম ক্লাসটা। আচ্ছা, ক্লাসটা যদি আমিও স্যার ইউটিউবে, নতুন। আচ্ছা দুজন নতুন, তাহলে আগের দিনের ক্লাসে একজন তাহলে আজকে অনুপস্থিত আছে। পঙ্কজ বাবুকে আমি চিনি না, আপনি, তাই তো? হ্যাঁ স্যার, একজন তো আমি আ- স্যার কি আ- পড়েছিলাম একটা আপনি ক্লাস, তা আর ছিল ছিলেন সোমনাথ বাবু ছিলেন। সোমনাথ বাবু, হ্যাঁ স্যার সোমনাথ বাবু আজকে হ্যাঁ হ্যাঁ অনুপস্থিত আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রাজদীপ বাবু এবং সুদীপ বাবু, আপনারা কি এখানকার SA L1 এর স্টুডেন্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা আগের দিনের ক্লাসে সেরকম নতুন কোনো বিষয় নয়, একটা দুটো বিষয় নতুন ছিল। বাকি যেগুলো আপনারা আগে দেখেছেন সেই বিষয়গুলোই করানো হয়েছে। তো আপনারা পারলে যদি ইউটিউবে ক্লাসটা অলরেডি দিয়ে দেয়, তো একবার গিয়ে ক্লাসটা শুনে নেবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, ইউটিউবে ভিডিওটা দেখেছি ক্লাসের, আগের আচ্ছা, দিনে তাহলে যেটা ছিল। তাহলে খুব ভালো, খুব ভালো, শুনে নিলে খুব ভালো। আচ্ছা, ঠিক আছে। তো আগের দিন আমি বলছিলাম সংস্কৃত যন্ত্র বলে একটা বিষয় এই ক্লাসে দেখানো হচ্ছে। তো সেইটারই অভ্যাস আগের দিন হয়েছিল, সেটারই কিছুটা অংশ বাকি ছিল। সেটা আমরা প্রথমে দেখি, তারপরে পরের বিষয়ে যাব। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি।
বাকিরা? হ্যাঁ স্যার। ঠিক আছে। সোমনাথ বাবু এসছে। সোমনাথ বাবু এত দেরি কেন? হ্যাঁ স্যার, সরি স্যার, আমার দেরি হয়ে গেল আজকে একটু। আচ্ছা ঠিক আছে, আমি ভাবলাম হয়তো আপনি আজকে আসবেন না। হুম, ঠিক আছে, খুব ভালো। ঠিক আছে, আমরা আগের দিন প্রথম 6 রকম বাক্য দেখেছিলাম, তাই তো? রামঃ লিখতি মন্ত্রম, রামঃ লিখতি কলমেন, রামঃ দদাতি নরায়, রামঃ আদদাতি নরাত, রামঃ লেখনম করোতি মন্ত্রস্য, রামঃ লিখতি গ্রামে। এই 6 ধরনের বাক্য আমরা দেখেছিলাম। এবং 6 ধরনের বাক্য দেখা মানে কি, 6 into 9, 9 6 54টা বাক্য আমরা বলেও ছিলাম। আপনারা দুজনে যারা ছিলেন তারা দুজনেই বলেছিলেন, ঠিক আছে? এরপরে আমরা 7 নম্বর বাক্যে যাচ্ছি, সেটা হচ্ছে মন্ত্রঃ লিখ্যতে রামেণ। এই বাক্যটা আর কিছুই নয়, রামঃ লিখতি মন্ত্রম, এই বাক্যের কর্মবাচ্যে মন্ত্রঃ লিখ্যতে রামেণ এই রূপটা হয়। আপনাদের মধ্যে কিছুজন বাচ্য পরিবর্তন করতে জানেন, তাই তো? বাচ্য পরিবর্তন করতে কারা কারা জানেন? আমরা জানি স্যার, শিখেছিলাম L1 এ। আচ্ছা, পঙ্কজ বাবু আপনার একটু অসুবিধা আছে, তাই তো, বাচ্য পরিবর্তনে? মোটামুটি স্যার আমিও কিছুটা জেনেছিলাম, অত ভালো না। হয় স্যার, আচ্ছা টুকটাক ঠিক আছে, পারছি স্যার। ঠিক আছে। এটা খুবই বেসিক, এই বাচ্য পরিবর্তনটা একদম বেসিক লেভেলের বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তনের নিয়ম কি? এক কথায় কি নিয়ম রয়েছে বাচ্য পরিবর্তনের? কর্তৃবাচ্য থেকে আমি একটা বাক্যকে কর্মবাচ্যে করতে চাইছি, তাহলে কি কি নিয়ম ফলো করতে হবে আমাকে? যে কোনো একজন বলুন। স্যার স্যার কর্ম যদি বলুন বলুন। একজন বলুন, যে কোনো একজন বলুন। আচ্ছা, আমাকে স্যার স্যার নাম ধরে বলতে হবে? হ্যাঁ বলুন স্যার বলুন। আমি বলি তাহলে। হ্যাঁ স্যার বলুন। কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে রূপান্তরিত করতে গেলে হচ্ছে কর্মটা হয়ে যাবে প্রথমা, আর হচ্ছে এই, কর্তা হয়ে যাবে হচ্ছে তৃতীয়া। হুম। আর আর হচ্ছে আর এটা ওই ক্রিয়াটা হয়ে যাবে হচ্ছে আপনার আত্মনেপদী পদ্ধতি। আত্মনেপদী। আর ক্রিয়াপদটা আপনার আত্মনেপদে হবে, একটা ইয়কার যোগ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটা যেমন ইয়কার যোগ হবে। হ্যাঁ স্যার, ইয়ে যোগ হবে, যেমন হচ্ছে যেমন যদি হয় গচ্ছতি হবে গম্যতে। হ্যাঁ। আর ক্রিয়াপদটা কাকে অনুসরণ করবে? তারপর স্যার কর্মকে অনুসরণ করবে। কর্মকে অনুসরণ করবে, ঠিক আছে। এখন কর্মে প্রথমা হবে, কর্তায় তৃতীয়া হবে, এবং ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করবে। এখানেই আমি আগের দিনে একটা কথা বলেছিলাম, উক্ত এবং অনুক্ত, মনে আছে? উক্ত এবং অনুক্তের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, যে হ্যাঁ স্যার, মনে আছে স্যার। প্রত্যেকটা কারকের উক্ত, প্রত্যেকটা কারক যদি উক্ত হয় সেখানে একরকম বিভক্তি হয়, অনুক্ত হলে সেখানে একরকম বিভক্তি হয়। যখন কর্তৃকারক উক্ত হচ্ছে, যে কোনো কারকই, কর্তৃকারক নয়, যে কোনো কারকই যখন উক্ত হয়, সমস্ত উক্ত কারকেই কিন্তু প্রথমা হয়, তাই তো? কি বলেছিলাম? সমস্ত উক্ত হ্যাঁ কারকেই স্যার। প্রথমা, মানে উক্ত কর্তা, উক্ত কর্ম, উক্ত করণ, উক্ত সম্প্রদান, উক্ত অপাদান, উক্ত অধিকরণ, 6টা কারকই যখন উক্ত হবে তখন সেখানে প্রথমা হবে। আর অনুক্ত কারকে আলাদা আলাদা বিভক্তির কথা বলা আছে। যেমন অনুক্ত কর্তায় কি বিভক্তি হয়? অনুক্ত স্যার কর্তায় কি বিভক্তি? স্যার অনুক্ত কথা হচ্ছে তৃতীয় বিভক্তি হবে অনুক্ত তৃতীয়া কর্তায়। বিভক্তি, খুব ভালো। অনুক্ত কর্তায় তৃতীয়া। অনুক্ত কর্মে কি বিভক্তি? স্যার অনুক্ত দ্বিতীয়া বিভক্তি। দ্বিতীয়া বিভক্তি। অনুক্ত করণে কি বিভক্তি? তৃতীয়া। সবাই তৃতীয়া। বাকিরাও বলুন, সবাইকে বলতে হবে। অনুক্ত সম্প্রদানে কি বিভক্তি? চতুর্থী স্যার।
চতুর্থী, খুব ভালো। অনুক্ত অপাদানে পঞ্চমী, পঞ্চমী, অনুক্ত অধিকরণে সপ্তমী, সপ্তমী, খুব ভালো। তাহলে এটা কি দেখতে পাচ্ছেন যে আমরা সাধারণত স্বাভাবিকভাবে প্রত্যেকটা কারকে যে বিভক্তিগুলো জেনে থাকি, যে কর্মে দ্বিতীয়া হয়, করণে তৃতীয়া হয়, চতুর্থী, সম্প্রদানে চতুর্থী হয়, এগুলো কিন্তু সবই অনুক্ত। অ্যাকচুয়ালি কি আছে, আমরা কর্তৃবাচ্য হিসেবে কর্তার বিভক্তিগুলো চিনেছি। কর্তায় প্রথমা হয়, কেন চিনেছি এরকম ভাবে? না কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা হয় বলে। অ্যাকচুয়ালি কর্তায় কিন্তু প্রথমা নয়, কর্তার বিভক্তি কিন্তু অনুক্ততে তৃতীয়া। কর্তা উক্ত হলে প্রথমা হচ্ছে, এটা কর্ম উক্ত হলেও প্রথমা হয়। শুধুমাত্র কর্তায় কিন্তু প্রথমা হয় না, কর্মেও প্রথমা হয়, করণেও প্রথমা হয়। কিন্তু আমাদের পুরো কনসেপ্টটাই এভাবে তৈরি হয়েছে যে কর্তৃবাচ্যে যে কারকে যে বিভক্তি হয় আমরা সেইভাবেই তাকে চিনে এসেছি। কর্তৃবাচ্যে মানে কর্তায় প্রথমা হবে, বাকি কর্মে দ্বিতীয়া, করণে তৃতীয়া, এইভাবে হবে, সবে জেনেছি। কিন্তু এই কনসেপ্টটা রাখলে এখানে সমস্যা হবে। কর্তা কি শুধু প্রথমা? তাহলে মন্ত্রহ লিখ্যাতে রামেণ, এখানে কি মন্ত্র কর্তা? এই জন্যই অনেকে ভুল করে। যখন আমি অনেককে প্রশ্ন করি যে মন্ত্রহ লিখ্যাতে রামেণ, এখানে কর্তাকে, তখন অনেকেই বলে মন্ত্রহ এটা হচ্ছে কর্তা। কেন? না প্রথমা রয়েছে। তা তো নয়, প্রথমা বিভক্তি আছে মানেই সেটা কর্তা হবে সেরকম কোনো নিয়ম নেই। যার পরে প্রথমা আছে সেটাই কর্তা হবে এরকম কোনো নিয়ম নেই। প্রথমা সমস্ত কারকেই হতে পারে, যে কোনো কারক উক্ত হলেই সেখানে প্রথমা হবে। তাই প্রথমা বিভক্তি কর্তৃকারকের পরিচায়ক নয়, এটা মাথায় ঢোকাতে হবে। ঠিক আছে? এই জন্যই মন্ত্রহ লিখ্যাতে রামেণ, এই বাক্যটা যদি আমরা দেখি তাহলে কি দেখবো, এখানে কর্ম কি আছে? মন্ত্র। কর্তা কে আছে? রামঃ, রামেণ। এখানে কর্তায় তৃতীয়া হয়েছে, কেন? না কর্তা এখানে অনুক্ত। কর্তা এখানে অনুক্ত। কর্মে প্রথমা হয়েছে, কেন? না কর্ম এখানে উক্ত। কেন কর্ম উক্ত? না এখানে ক্রিয়াপদটা কর্মকে অনুসরণ করছে। ক্রিয়াপদ যাকে অনুসরণ করে সেটাই হবে উক্ত। মন্ত্রহ লিখ্যাতে, এখানে ক্রিয়াপদটা মন্ত্রকে অনুসরণ করছে, মানে মন্ত্রের বিভক্তি এবং বচন অনুসারে ক্রিয়াপদের বিভক্তি এবং বচন হচ্ছে। এখন মন্ত্র, এখানে যদি মন্ত্রও করে দিতাম, মন্ত্রও, তাহলে কি লিখ্যাতে হতো? মন্ত্রও করলে লিখ্যাতে কি হতো? না স্যার। না স্যার, হতো কি না, হতো? লিখিতে হতো, লিখিতে। লিখ্যত হোত। লিখিয়েতে হতো, লিখিয়েতে হতো। কেন? না মন্ত্র, মন্ত্র এই যে কর্ম, তার বচনটা আমি দ্বিবচন করে দিয়েছি, সেই জন্য লিখিয়েতে এখানেও দ্বিবচন হবে। তাহলে কর্মকে ফলো করছে, কর্মকে অনুসরণ করছে, সেই জন্য এই বাক্যে কর্ম হচ্ছে উক্ত। সেই কারণে কর্মবাচ্য, সেই কারণে কর্মে প্রথমা, এই জন্যই এর নাম কর্মবাচ্য। যেই বাচ্চে কর্ম উক্ত হয় তার নাম কর্মবাচ্য, যেই বাচ্চে কর্তা উক্ত হয় তার নাম কর্তৃবাচ্য। বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ বোঝা স্যার। গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই বাক্যে আর কোনো সমস্যা নেই, মন্ত্রহ লিখ্যাতে রামেণ। এবারে এটা দিয়ে 9টা বাক্য হবে, তাই তো? কি কি হবে আমি বলছি, মন দিয়ে শুনুন, তারপরে আপনাদেরও বলতে হবে। মন্ত্রহ লিখ্যতে রামেণ, মন্ত্রহ লিখ্যতে রামাভ্যাম, মন্ত্রহ লিখ্যতে রামৈঃ, মন্ত্রৌ লিখ্যেতে রামেণ, মন্ত্রৌ লিখ্যেতে রামাভ্যাম, মন্ত্রৌ লিখ্যেতে রামৈঃ, মন্ত্রাः লিখ্যন্তে রামেণ, মন্ত্রাः লিখ্যন্তে রামাভ্যাম, মন্ত্রাः লিখ্যন্তে রামৈঃ। বোঝা গেছে? পঙ্কজ বাবু বলুন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। স্যার, মন্ত্রः লিখ্যতে রামেণ, মন্ত্রः লিখ্যতে রামাভ্যাম, মন্ত্রः লিখ্যতে রামৈ, হুম মন্ত্রৌ লিখ্যেতে রামেণ, মন্ত্রৌ লিখ্যতে রামাভ্যাম, মন্ত্রৌ লিখ্যেতে রামৈ, হুম মন্ত্রাः
লিখ্যন্তে রামেণ মন্ত্রাः লিখ্যন্তে রামাভ্যাম মন্ত্রাः লিখ্যন্তে রামৈ। হুম, সোমনাথ বাবু বলুন। স্যার বলছি, তার আগে একটা স্যার প্রশ্ন করার ছিল স্যার। লিক ধাতুটা কি স্যার আত্মনিপদ? পর- হ্যালো স্যার, কিছু শোনা যাচ্ছে না। দাঁড়ান। আচ্ছা, আমার কথা এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিন দেখাচ্ছি। এখন স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে লিখতি, এই লিক ধাতু এখানে পরস্মৈপদী। ঠিক আছে, পরস্মৈপদী ধাতু। ওকে, হুম। ঠিক আছে এবারে বলছি স্যার। যে কোনো ধাতুই যখন হ্যাঁ, আহ, ভাববাচ্চা কর্ম কর্মবাচ্চা যাবে তখন স্যার তখন আত্মনেপদী আত্মনেপদী রূপটাই হবে। হ্যাঁ আরবি হবে, ঠিক। হ্যাঁ, বলুন। স্যার বলছি স্যার, হুম। মন্ত্রঃ লিখ্যতে রামেণ মন্ত্রঃ লিখ্যতে রামাভ্যাম মন্ত্রঃ লিখ্যতে রামৈঃ হুম। মন্ত্রৌ লিখ্যতে রামেণ মন্ত্রৌ লিখ্যতে রামাভ্যাম মন্ত্রৌ লিখ্যতে রামৈঃ হুম। মন্ত্রাः লিখ্যন্তে রামেণ মন্ত্রাः লিখ্যন্তে রামাভ্যাম মন্ত্রাः লিখ্যন্তে রামৈঃ। খুব ভালো, খুব ভালো। রাজদীপ বাবু বলুন। স্যার, হুম। বলছিলাম যে স্ক্রিনটা তো ঠিকঠাক দেখা যাচ্ছে না, স্ক্রিনটা ঠিকঠাক দেখা যাচ্ছে না? একদম মানে ছোট। বড় করতে হবে? আচ্ছা, বড় হ্যাঁ করছি। স্যার, এর বড় ঠিক করলে আছে, ভালো হতো। দেখুন দেখি দেখা যাচ্ছে নাকি। বড় করেছি। হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। আর আর আমি আরেকটা যেটা বলছিলাম, আমি না স্যার ধরতে পারছি না, মানে ব্যাপারটা কি করে হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, আপনি বলুন, আমি ধরিয়ে দিচ্ছি। আগের দিনে ক্লাসটা করেননি তো, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ স্যার, আপনি, আমি আগের দিনের ক্লাসটা করা হয়নি স্যার। হ্যাঁ, মানে আপনি এটা আপনি এটা আচ্ছা, আমি আমি বলে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি আমি, ঠিক আছে? হ্যাঁ স্যার। রাজদীপ বাবু বলুন। বলছি স্যার। হুম। মন্ত্রः লিখ্যতে রামেণ মন্ত্রः লিখ্যতে রামাভ্যাম মন্ত্রः লিখ্যতে রামৈঃ মন্ত্রौ লিখ্যেতে রামেণ মন্ত্রौ লিখ্যেতে রামাভ্যাম মন্ত্রौ লিখ্যেতে রামৈঃ মন্ত্রাः লিখ্যন্তে রামেণ মন্ত্রাः লিখ্যন্তে রামাভ্যাম মন্ত্রাः লিখ্যন্তে রামৈঃ। খুব ভালো। আচ্ছা, হ্যাঁ, সুদীপ বাবু, আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আগের দিনের ক্লাসটা গিয়ে শুনতে হবে, ঠিক আছে? শুনলে আপনি হ্যাঁ। যেমন যেমন রাজদীপ বাবু বলতে পারলেন, সেরকম আপনিও বলতে পারবেন। আমি তাও হ্যাঁ একটা স্যার। বলে দিচ্ছি। দেখুন, হ্যাঁ স্যার। এখানে এক একটা বাক্য আছে, তো এক একটা বাক্য দিয়ে 9টা করে বাক্য করা যাচ্ছে। কেন হুম। না, হুম। এখানে কর্তা এবং একটা তো কর্তা রয়েছে বা একটা কর্ম রয়েছে, দুটো করে হুম। শব্দ রয়েছে। এবং এই এই হুম। বাক্যে দেখুন, মন্ত্রহ রয়েছে এবং রামেনা রয়েছে। হুম। এবারে প্রত্যেকটাতেই 3টে করে বচন হতে পারে। হুম। মন্ত্রহ, মন্ত্রৌ, মন্ত্রাহা 3টে বচন হতে পারে। হুম। আবার রামেণ, রামাভ্যাম, রামৈহি এটা দিয়েও হুম। 3টে বচন হতে পারে। ঠিক হুম। আছে, হুম। সেটারই একটা কম্বিনেশন করা হচ্ছে। মন্ত্রহ লিখ্যতে রামেণ, হুম। মন্ত্রহ লিখ্যতে রামাভ্যাম। তাহলে হুম। রামাভ্যাম এখানে দ্বিতীয় করে দ্বিবচন করে দিলাম। হ্যাঁ স্যার। মন্ত্রহ লিখ্যতে রামৈহি, এখানে রামৈহি এখানে বহুবচন করে দিলাম। বহুবচন। হ্যাঁ। 3টে হয়ে গেল। এরপরে কি হ্যাঁ। করলাম, মন্ত্রহটাকে মন্ত্রৌ করে দিলাম। মন্ত্রৌ লিখ্যেতে রামেণ, মন্ত্রৌ লিখ্যেতে রামাভ্যাম,
মন্ত্রও লিখ্যেতে রামৈহি। বুঝতে পেরেছেন? মন্ত্র হুম। লিখ্যেতে ছিল, তারপরে করলাম হুম, হুম। মন্ত্র লিখ্যেতে তিনটে বাক্য হলো, মন্ত্রও হুম, লিখ্যেতে দিয়ে তিনটে বাক্য হলো। এরপরে কি হবে? মন্ত্রাহা লিখ্যন্তে দিয়ে তিনটে বাক্য হবে। মন্ত্রাহা লিখ্যন্তে রামেণ, মন্ত্রাহা লিখ্যন্তে রামাভ্যাম, মন্ত্রাহা লিখ্যন্তে রামৈহি। এইভাবে হুম। 9টা করে বাক্য হচ্ছে। বোঝা গেছে? প্রত্যেকটা জায়গায় তাই হবে। স্যার তাহলে আমি একবার রাম, হ্যাঁ চেষ্টা চেষ্টা করুন, করবো স্যার। চেষ্টা করুন, চেষ্টা করুন, চেষ্টা করুন। মানে স্যার, উম, যেটা ক্রিয়াটা আছে, ক্রিয়াটাকে তিন তিন ভাবে করছেন, আর কর্তাটাকেও তিন ভাবে মানে করার চেষ্টা 3 ভাবে করছেন। হ্যাঁ, 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 বলুন, আপনি তো চেষ্টা করুন। যদি এরকম হয়, মন্ত্রঃ লিখ্যাতে লিখ্যাতে রামেণ, হুম, তারপরে মন্ত্রঃ লিখ্যাতে রামাভ্যাম, হুম, মন্ত্রঃ লিখ্যাতে রামৈহি, খুব ভালো। তারপর মন্ত্রৌ লিখ্যাতে উম, লিখিয়েতে, ম- মন্ত্রও লিখ- লিখিয়েতে। মন্ত্রৌ লিখ্যাতে রামেণ, মন্ত্রৌ লিখ্যাতে রামাভ্যাম, হুম, মন্ত্রৌ লিখ্যাতে রামৈহি, হুম, মন্ত্রাः লিখ্যাতে রামেণ, হুম, মন্ত্রৌ লিখ্যাতে রামাভ্যাম, মন্ত্রাহ, মন্ত্রাহ মন্ত্রাः মন্ত্রাः লিখ্যাতে না, রামাভ্যাম। এখানে ভুল হচ্ছে। মন্ত্রাহ লিখ্যন্তে, ও স্যার, ক্রিয়াটাও তো বহুবচন আছে চেঞ্জ স্যার। হবে। হ্যাঁ স্যার, হুম, চেঞ্জ হয়ে হুম, গেছে, হুম, হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। বলুন। মন্ত্রাः লিখ্যন্তে রামেণ, হুম, মন্ত্রাः মন্ত্রাः লিখ্যন্তে রামাভ্যাম, হুম, মন্ত্রাः লিখ্যন্তে রামৈহি। খুব ভালো। ঠিক আছে, এই তো পারছেন। হ্যাঁ স্যার, আপনি ধরতে পেরেছি শুধু স্যার। এই ক্লাসের পরে একবার ওই ক্লাসটা শুনে নেবেন, ঠিক আছে? তাহলেই হবে। আগের দিনে ক্লাসে আসার আগে ওই ক্লাসটা হ্যাঁ স্যার, শুনে আসবেন, হ্যাঁ স্যার, পরের দিনে ক্লাসে আসার আগে। ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এটা আপনাদের হয়ে গেল, তাহলে এই বাক্যটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা যাব ত এবং তবতুতে। ত এবং তবতু আপনারা একটা অবশ্যই প্রশ্ন সকলে করতে স্যার, জানেন, আশা করছি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার এখানে। হ্যাঁ, বলুন, বলুন, বলুন। স্যার এই যে অনেকদিনের প্রশ্ন ছিল, সেটা মানে সেটা উত্তর পাচ্ছি না মানে। ওই হুম। আপনার বদি আর প্রশ্নের বদি, গম ধাতু আপনার বদি আর হচ্ছে, সরি, গম ধাতু প্রশ্নের বদি আর হচ্ছে সেদ ধাতু আপনার বদি, এটা স্যার কেন বা কি করে বুঝবে এটা পড়াশোনার বদি আপনার বদি? এগুলো এগুলো এভাবে বোঝার কোনো উপায় নেই। এগুলো অ্যাকচুয়ালি বুঝতে গেলে আপনাকে ধাতু পাঠে যেতে হবে। ধাতু পাঠ বলে পাণিনির ধাতু পাঠ রয়েছে। পাণিনি যেমন অষ্টাধ্যায়ী লিখেছেন, তো পাণিনি মহর্ষি, হ্যাঁ হ্যাঁ যেখানে হ্যাঁ স্যার। ব্যাকরণ নিয়মগুলো সব রয়েছে, 4000 সূত্র রয়েছে, ঠিক আছে? সেরকম 2000 ধাতুর একটা ধাতু পাঠও পাণিনি রচনা করেছেন। আমরা যে ধাতুগুলো প্রয়োগ করি, ঠিক আছে, সেই সমস্ত ধাতুর সংগ্রহ ওখানে রয়েছে। তার নাম হচ্ছে ধাতু পাঠ, পাণিনীয় ধাতু পাঠ, ঠিক আছে? সেখানে সেই ধাতু পাঠে কোন ধাতু পরস্মৈপদী হবে, কোন ধাতু আত্মনেপদী হবে, তার নির্দেশ রয়েছে, ঠিক আছে? সেটা এইভাবে এখান থেকে বলা, মানে এমনি ধাতু দেখে বোঝা যায় না। অ্যাকচুয়ালি আমি তো আপনাকে কেন বলছি, ধরুন আপনি ধাতু জানেন, গম ধাতু, তাই তো? গম ধাতু জানেন, গম ধাতু থেকে গচ্ছতি রূপ হয়। শুনতে পাচ্ছেন তো আমার কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, হ্যাঁ। এবারে এই গম ধাতুর ধাতু পাঠে কেমন পাঠ রয়েছে বলুন তো? গম ধাতুর পাঠ কিন্তু গম নামে নেই, কি নামে রয়েছে? গমলৃ, গমলৃ, গম লয় লৃ, গমলৃ। আপনি শুনেছেন পচ ধাতু, পচাতি, রান্না করা, সেই ধাতুর নাম রয়েছে ডুপচাস, ডুপচাস, ডুপচাস। বুঝতে পেরেছেন? মানে প্রত্যেকটা ধাতুর আগে পরে কিছু কিছু বর্ণ যোগ করা আছে, ঠিক আছে? এই যে বর্ণগুলো আগে পরে যোগ করা আছে, সেইগুলোই নির্দেশ করছে কোনটা পরস্মৈপদী হবে, কোনটা আত্মনেপদী হবে। তার মানে স্যার হচ্ছে আমাদের এখন এখন হচ্ছে মুখস্থ করতে হবে যে এই ধাতুটা না, হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, আপনি অর্থ দেখে বা এই দেখে আহ, কোনটা পরস্মৈপদী হবে, কোনটা আত্মনেপদী হবে, সেটা বোঝা কিন্তু শক্ত। স্যার আরেকটা বিষয় একটা ক্লিয়ার হই, এই হুম,
স্যার ওই যে যখন আমরা পরস্পরের প্রতি ধাতুকে আত্মার উপাধি করতে যাবো তখন এসব ইয়া যুগ করে তাই না স্যার? হুম 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 ঠিক আছে। এই একটা যুক্ত, এটা একটা ইয়ক প্রত্যয় আছে, ইয়ক। ইয়ক কয় হলন্ত। যখনই আমি কোনো ধাতুকে আত্মনে কর্মবাচ্যে প্রয়োগ করতে যাচ্ছি, তখন সেই ধাতুর সাথে ইয়ক প্রত্যয়টা করতে হয়, করে তারপরে আত্মনেপদী রূপ চালাতে হয়। ওই ইয়ক প্রত্যয়টাই এই জন্য এখানে হয়ে যায়, ইয়কের কটা লোপ হয়ে যায়, দিয়ে ইয়টা যুক্ত হয়। আচ্ছা, সে মনে করেন যে আত্মার প্রতি ধাতুর ক্ষেত্রে তো ইয়ে, আত্মনয় প্রতি ধাতুর ক্ষেত্রে তো আর ইয় যুক্ত করার দরকার নাই তাই না স্যার? না, যুক্ত করার দরকার সব জায়গাতেই আছে। ও সব জায়গায় যেমন করতে হবে না? সব জায়গায় করতে হয়। যেমন সেবতে আছে, ধরুন বলছি যে রামাহ সেবতে, রামাহ পিতারম সেবতে বলছি, তখন কি হবে? হ্যাঁ, রামেণ পিতা সেব্যতে। ইয়ে স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, হ্যাঁ মানে, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, মনে পড়েছি। হুম হুম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি ত প্রত্যয় এবং তবতু প্রত্যয়। ঠিক আছে, ত প্রত্যয় এবং তবতু প্রত্যয়। ত এবং তবতু প্রত্যয় আশা করছি আপনারা সকলে শুনেছেন এবং কিছুটা জানেনও, তাই তো? হ্যাঁ স্যার, কিছুটা জানি আমরা, মানে খুব বেশি জানি না আর কি। আচ্ছা, কি জানেন আমি একটু সেটা জেনে নিই তাহলে প্রথমে। কতটা জানেন ত প্রত্যয় সম্বন্ধে? প্রথমে বলুন, ত প্রত্যয় সম্বন্ধে কি কি জানেন? ওই তো মানে, বলুন বলুন। স্যার, ত তবতু নিষ্ঠা বলে আহ, একটি ইয়ে মানে ব্যাপার হয় যা, পাণিনীয় পাণিনীয় সূত্র রয়েছে, তক্তবতু নিষ্ঠা, হ্যাঁ নাকি? তো স্যার, হুম হ্যাঁ স্যার, তো ওই সূত্র অনুযায়ী আর কি ত এবং তবতু যোগ করে আমরা আহ, অতীতকালের ব্যবহার করতে পারি আর কি, মানে হুম এইটাই জানি স্যার। আর স্যার ত যোগ হলে মূল ধাতুর সঙ্গে, যেমন স্যার লিক ধাতু যদি হয় তাহলে হয়ে যাবে লিখিত। হুম আর স্যার যদি তবতু যোগ হয় তাহলে হয়ে যাবে লিখিত বৎ। লিখিত লিখিত বৎ, বাত। এবার স্যার যদি স্যার এর পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ ভেদে যায় তাহলে হয়ে যাবে স্যার লিখিত বান, লিখিত বতী, আর স্যার লিখিত বৎ হচ্ছে ক্লিবলিঙ্গে মানে খুব নপুংসকলিঙ্গে। তো খুব এই ভালো। ক্ষেত্রেও স্যার এরকম স্যার যে লিখিত, তারপর হচ্ছে স্যার পঠিত, প- প- স্যার মহিলা লিখিত স্ত্রীলিঙ্গ বা হলে, পঠিত হ্যাঁ, বটি। স্যার ত ত প্রত্যয়ে স্যার কি কি হয় স্যার একটু মনে পড়ছে না। লি- স্যার আওয়াজ আসছে না। স্যার শোনা যাচ্ছে না আপনার কথা। আচ্ছা, এখন আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, একটু মাঝে মাঝে নেটওয়ার্কটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ত প্রত্যয়ের ক্ষেত্রে হয় লিখিত, লিখিতা লিখিতা। আর লিখিতম। লিখিতম, ঠিক আছে? আমি বলছি, আমি সবগুলোই একবার করে আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে? একটু আমি হ্যাঁ, সবগুলোই বলছি। হ্যাঁ একবার স্যার, আমি পুরোটাই রিভিশন দিয়ে দিচ্ছি, ত এবং তবতের পুরো বিষয়টা আমি রিভিশন দিয়ে দিচ্ছি। আমরা এইটুকুই জানি, এর দাঁড়ান, আমি বেশি শেয়ার জানি না। করছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি পুরোটাই একবার রিভিশন দিয়ে দিচ্ছি সবার জন্য। একটু ওয়েট করুন, আমি শেয়ার করছি।
একটু ওয়েট করুন, আমি দিচ্ছি। নেটওয়ার্কটা স্লো আছে, যেতে একটু সময় লাগছে। আচ্ছা, শুনুন, আমি পরে পড়িয়ে শেয়ার করছি, ঠিক আছে ফাইলটা। একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, শেয়ার করতে পারছি না এখন। আমি পড়ানোর পরে শেয়ার করছি। আচ্ছা দেখুন, দুটো প্রত্যয় রয়েছে, ত প্রত্যয় এবং তবতু প্রত্যয়। দেখুন দুটো প্রত্যয়ের নিয়মগুলো, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখুন, ত এবং তবতু প্রত্যয়ের নিয়মগুলো কিন্তু পুরো একই। এই জন্য দুটো প্রত্যয়কে সবসময় একসাথে পড়ানো হয়, একসাথে বুঝতে হয়, ঠিক আছে? মানে ত প্রত্যয়ের ক্ষেত্রে যেই যেই নিয়ম আছে, তবতু ক্ষেত্রে প্রায় একই রকমই নিয়ম, ঠিক আছে? দুটো পুরো উল্টো প্রত্যয়। মানে উল্টো প্রত্যয় বলতে কি, যেই অর্থে ত প্রত্যয় হয় কর্মবাচ্যে, সেই অর্থেই তবতু প্রত্যয় হয় কর্তৃবাচ্যে। বোঝা গেছে? মানে তবতু প্রত্যয় হচ্ছে কর্তৃবাচ্যে, সেই তবতু প্রত্যয়ান্ত বাক্যের যদি আমি কর্মবাচ্য করতে যাই, তখন আমায় ত প্রত্যয় করতে হবে। যেমন রামঃ বিদ্যালয়ম গতবান, রামঃ বিদ্যালয়ম গতবান, ঠিক আছে? এই একটা বাক্য আছে। এই বাক্যটাকে যদি আমি বাচ্য পরিবর্তন করতে বলি, তাহলে কি করবেন? রামেণ বিদ্যালয়ঃ। আহ, এবার গতবানটা গতবানটা কি হবে? গতবানটাই হবে গতঃ। কি হবে? গতঃ। রামেণ বিদ্যালয়ঃ গতঃ। আমি এই জন্যই বললাম, যেই অর্থে তবতু প্রত্যয় কর্তৃবাচ্যে হয়, সেই অর্থেই ত প্রত্যয় কর্মবাচ্যে হয়। এখানে রামঃ ছিল কর্তা প্রথমা, বিদ্যালয়ম ছিল কর্ম, গতবান কর্তৃবাচ্যে তবতু প্রত্যয় হয়েছিল, ঠিক আছে? যখন আমি বাচ্য পরিবর্তন করছি, তখন কি হচ্ছে? রামঃ কর্তা, সেখানে তৃতীয়া হয়ে গেল রামেণ। বিদ্যালয়ম কর্ম, সেখানে প্রথমা হয়ে গেল বিদ্যালয়ঃ। আর গতবান, সেইটা কি হলো? সেটা হয়ে গেল ত প্রত্যয়ান্ত গতঃ, রামেণ বিদ্যালয়ঃ গতঃ, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দাঁড়ান, তো আমি শেয়ার করছি, যাচ্ছে ফাইলটা। ফাইলটা গেলে আপনাদের খুলে দেখলে সুবিধা হবে অ্যাকচুয়ালি, যে আমি হুম। এবার এই ত এবং তবতু প্রত্যয় আপনারা বললেন যে অতীতকাল অর্থে হয়, সেটা আপনারা জানেন, ঠিক আছে? অতীতকাল অর্থে হয়। এরপরের নিয়ম যেটা, সেটা হচ্ছে এই ত এবং তবতু প্রত্যয় দুটোই ক্রিয়াবাচক শব্দ হিসেবে প্রযুক্ত হয়। কি হয়? ক্রিয়াবাচক শব্দ। ক্রিয়াবাচক শব্দ মানে কি বলুন দেখি?
সেটা অ্যাকচুয়ালি শব্দ, কিন্তু সেটা ক্রিয়া বোঝাচ্ছে। ত প্রত্যয়ান্ত শব্দ এবং তবতু প্রত্যয়ান্ত শব্দ, এই দু ধরনের শব্দই ক্রিয়াবাচক শব্দ হিসেবে প্রযুক্ত হয়। যেমন আমরা ইংরেজিতে প্রয়োগ করি বা আহ, ইংরেজিতে প্রয়োগ করে থাকি। ধরুন আমি বলছি শাইনিং স্টার, ঠিক আছে, শাইনিং স্টার, ঠিক আছে। এবার এখানে দেখুন এই শাইনিং, এই শব্দটা দেখুন, অ্যাকচুয়ালি শাইন এটা কিন্তু একটা ক্রিয়াপদ, ভার্ব, কিন্তু শাইনিং এটা কিন্তু বোঝাচ্ছে ক্রিয়া। শাইনিং মানে কি? জল জল করছে, জল জল করছে, এই ক্রিয়াটাকে বোঝাচ্ছে শাইনিং, কিন্তু এটা কিন্তু একটা শব্দ। শাইনিং স্টার এটা কিন্তু একটা শব্দ। এই স্টার, এই শব্দটার বিশেষণ বা অ্যাডজেক্টিভ হচ্ছে শাইনিং। বোঝা গেছে? শাইন এটা একটা ক্রিয়াপদ, শাইনিং এটা কিন্তু একটা ক্রিয়াকে বোঝাচ্ছে, ক্রিয়াবাচক, কিন্তু এটা শব্দ। এটা কিন্তু ক্রিয়ার মতো কাজ করছে না, শব্দের মতো কাজ করছে, ঠিক আছে। সেরকম দেখুন গতবান, এটা আপনি খেয়াল করুন, গতবান এটা কি? গতবান এর মানে কি? যাওয়া, মানে কি? যাওয়া। গতবান মানে যাওয়া, কিন্তু এই গতবান এইটা কিভাবে চলে? এটা কি ক্রিয়াপদের মতো চলে? না স্যার, গতবান শব্দের মতো স্যার। শব্দের মতো চলে। গতবৎ শব্দের রূপ হচ্ছে গতবান, ভগবৎ শব্দের মতো রূপ চলে। তাহলে এটা কি হচ্ছে? এটা কিন্তু বোঝাচ্ছে ক্রিয়াকে, কিন্তু প্রয়োগ হচ্ছে শব্দের মতো। এই জন্য এর নাম হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। এই জন্য একে বলা হচ্ছে ক্রিয়াবাচক শব্দ, বোঝাচ্ছে ক্রিয়াকে কিন্তু কাজ করছে শব্দের মতো, ঠিক আছে। এবার এই যে ক্রিয়াবাচক শব্দগুলো, এগুলো কি হচ্ছে? এগুলো কর্তাকে বা কর্মকে ফলো করছে। মানে তবতু প্রত্যয়ান্ত শব্দ যেটা হচ্ছে, সেটা সবসময় কর্তাকে ফলো করছে, কর্তার বিশেষণ সেটা। রামঃ গতবান, এখানে গতবান এটা কিন্তু কর্তার বিশেষণ, মানে রামের বিশেষণ। কেন বলছি? বিশেষ্য এবং বিশেষণের মধ্যে কি নিয়ম রয়েছে আপনারা জানেন? বিশেষ্য এবং বিশেষণের মধ্যে কি নিয়ম? বিশেষ্যের যেই লিঙ্গ, যেই বচন, যেই বিভক্তি, বিশেষণেরও সেই লিঙ্গ, সেই বচন, এটা তো জানেন। यल्लिंगम স্যার, স্যার यद्वचनम ক্লিয়ার या আসলো च না ভয়েসটা। विभक्ति विशिष्य। হ্যাঁ স্যার, আওয়াজ স্যার হ্যাঁ, কেটে কেটে গেল। এখন এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, একটা একটা শ্লোক আছে, কারিকা আছে, यल्लिंगम यद्वचनम या च विभक्ति विशेष्यस्य तल्लिंगम तद्वचनम सा च विभक्ति विशेषणस्य। তার মানে হচ্ছে বিশেষ্যের যেই লিঙ্গ, যেই বচন এবং যেই বিভক্তি, বিশেষণেরও সেই লিঙ্গ, সেই বচন এবং সেই বিভক্তি হয়, ঠিক আছে। এখন রাম বিদ্যালয়, রাম বিশেষ্য, আর গতবান এটা হচ্ছে বিশেষণ। তবতু প্রত্যয়ান্ত কর্তার বিশেষণ হয়। কি বললাম? তবতু প্রত্যয়ান্ত শব্দ কর্তার বিশেষণ হয়, ঠিক আছে। তাহলে রামঃ গতবান, এখানে গতবান এটা হচ্ছে বিশেষণ, রামঃ এটা হচ্ছে বিশেষ্য। এই জন্যই দেখুন রামঃ এটা কোন লিঙ্গের শব্দ? পুলিঙ্গের শব্দ। এটা কোন, এখানে কোন বচন রয়েছে? এক বচন রয়েছে, প্রথমা বিভক্তির এক বচন রয়েছে, ঠিক আছে। তাহলে পুলিঙ্গ, প্রথমা বিভক্তি, এক বচন, রামঃ। গতবান এখানে দেখুন এটাও পুলিঙ্গ, প্রথমা বিভক্তি, এক বচন। এই জন্যই রামঃ গতবান হয়েছে। আপনি কি বলতে পারবেন রামঃ গতবতী? কখনোই বলা যাবে না। কেন? না, গতবতী এখানে স্ত্রীলিঙ্গ হয়ে যাচ্ছে, রাম এটা পুলিঙ্গ হচ্ছে। তাহলে বিশেষ্যের লিঙ্গ পুলিঙ্গ হয়ে যাবে, আর বিশেষণের লিঙ্গ স্ত্রীলিঙ্গ হয়ে যাবে, যেটা সম্ভব নয়। বিশেষ্য এবং বিশেষণের লিঙ্গ সবসময় একই হবে। এই জন্য সবসময় রামঃ গতবান হবে, রামঃ গতবতী এটা কখনোই আপনি বলতে পারেন না। তাহলে কি দেখছি আমরা? তবতু প্রত্যয়ান্ত শব্দটা কর্তার বিশেষণ হয়, সেরকম ভাবেই ত প্রত্যয়ান্ত শব্দ যেটা আছে সেটা কর্মের বিশেষণ হয়।
কার বিশেষণ হয়? কর্মের বিশেষণ হয়। এই জন্য দেখুন, রামেণ বিদ্যালয়ঃ গতঃ, রামেণ বিদ্যালয়ঃ গতঃ। এখানে দেখুন কর্ম কি আছে? রামেণ বিদ্যালয়ঃ গতঃ, কর্ম কি আছে? বিদ্যালয়ः। বিদ্যালয়ঃ কর্ম আছে। আরে বিদ্যালয়ঃ, এটা এটা পুলিঙ্গ রয়েছে, প্রথমা বিভক্তি রয়েছে, এক বচন রয়েছে, বিদ্যালয়ঃ, তাই তো? সেই জন্য এই গতঃ এটাও পুলিঙ্গ, প্রথমা বিভক্তি, এক বচন। রামেণ বিদ্যালয়ঃ গতঃ, আপনি কি বলতে পারবেন রামেণ বিদ্যালয়ঃ গতম? এটা কি বলা যাবে? এটা কখনোই বলা যাবে না। বোঝা গেছে? এটা কখনোই বলা যাবে না। আমি একটা পিডিএফ শেয়ার করেছি গ্রুপে, সেটা একটু দেখে নিন। না দেখলেও আমি এক্ষুনি শেয়ার করছি এটা, এটাই শেয়ার করবো করবো তখন থেকে ভাবছি, করতে পারছিলাম না। আমি শেয়ার করছি, আপনারা না দেখলেও আমি শেয়ার করছি। আপনার পরে এটা দেখে নেবেন, আমি পাঠিয়ে রাখলাম, পরে দেখে নেবেন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে নাকি দেখুন? দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। দেখুন প্রথম বাক্য কি লেখা আছে এখানে? রামঃ বিদ্যালয়ম গতবান। ঠিক আছে, রামঃ বিদ্যালয়ম গতবান, এটা কর্তৃবাচ্যে হয়েছে। আমি রামহর জায়গায় যদি রামও করি, তাহলে কি হয়ে যাবে? রামৌ বিদ্যালয়ম গতবন্তৌ। ঠিক আছে, রামাহা করলে কি হবে? রামাহা বিদ্যালয়ম গতবন্তঃ। তাহলে দেখুন, কর্তার বচন চেঞ্জ হচ্ছে বলে তবতু প্রত্যয়ান্ত শব্দটারও কিন্তু বচন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? কর্তা এক বচনে থাকলে তবতু প্রত্যয়ান্ত শব্দটা এক বচনে থাকছে, কর্তা দ্বিবচনে থাকলে তবতু প্রত্যয়ান্ত শব্দটা দ্বিবচনে থাকছে, কর্তা বহুবচনে থাকলে তবতু প্রত্যয়ান্ত শব্দটাও বহুবচনে থাকছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, কর্তার বিভক্তি, বচন এবং লিঙ্গ অনুসারে তবতু প্রত্যয়ান্ত শব্দেরও লিঙ্গ, বচন এবং বিভক্তি চেঞ্জ হচ্ছে। সেই জন্যই বললাম যে কর্তার যেই লিঙ্গ, যেই বচন, যেই বিভক্তি, তবতু প্রত্যয়ান্ত শব্দেরও সেই লিঙ্গ, সেই বচন এবং সেই বিভক্তি হয়। এটা সবসময় মাথায় রাখতে হবে, তাহলে আর কোনো ভুল হবে না। একই নিয়ম উত্তর ক্ষেত্রেও, রামেণ বিদ্যালয়ঃ গতঃ। এখানে দেখুন, আমি যদি বলে দিই রামেণ বিদ্যালয়ৌ, তাহলে কিন্তু আর গতঃ হচ্ছে না, কি হয়ে যাচ্ছে? গতৌ। রামেণ বিদ্যালয়ৌ গতৌ, রামেণ বিদ্যালয়াঃ গতাঃ। তাহলে এখানে দেখুন, কর্মের বচন অনুসারে তপ্রত্যয়ান্ত শব্দের বচন হচ্ছে। কর্ম এক বচনে হলে তপ্রত্যয়ান্ত শব্দ এক বচনে, কর্ম দ্বিবচনে হলে তপ্রত্যয়ান্ত শব্দ দ্বিবচনে, কর্ম বহুবচনে হলে তপ্রত্যয়ান্ত শব্দ বহুবচনে। ঠিক আছে, তাহলে কি না, কর্মের লিঙ্গ, বচন এবং বিভক্তি অনুসারে তপ্রত্যয়ান্ত শব্দের লিঙ্গ, বচন এবং বিভক্তি হচ্ছে। সেই জন্যই তপ্রত্যয়ান্ত শব্দটা কর্মের বিশেষণ, এই জন্যই বলছি। ঠিক আছে, এবার এই যে তপ্রত্যয়ান্ত শব্দটা কর্মের বিশেষণ, এটাই দেখুন, যেমন বিদ্যাবান রামঃ, সুন্দরঃ রামঃ আমরা বলি, সুন্দরঃ রামঃ, যেমন সুন্দরঃ রামঃ বলছি, যেমন বিদ্যাবান রামঃ বলছি, সেরকমই গতবান রামঃ, এটা হচ্ছে বিশেষণ। এটা দেখতে যদিও ক্রিয়াপদের মতো, রামঃ বিদ্যালয়ম গতবান, এটা মনে হচ্ছে কি যেমন রামঃ বিদ্যালয়ম গচ্ছতি বলছি, সেখানে গচ্ছতি যেমন ক্রিয়াপদ, সেরকম গতবান ক্রিয়াপদ, কিন্তু না, এটা ক্রিয়াপদ নয়। ক্রিয়াপদ কাকে বলে? যেটা তিগন্ত। আপনারা সুপ এবং তিং এই দুটো জানেন তো? সুপ বিভক্তি, তিং বিভক্তি এই দুটো জানেন? হ্যাঁ স্যার। সবাই জানেন। সুপ বিভক্তি শব্দের পরে হয়, তিং বিভক্তি কার পরে হয়? ধাতুর পরে। ধাতুর পরে হয়, তাই তো? ধাতুর পরে হয়। এই জন্য গচ্ছতি, পঠতি, লিখতি, এগুলো সবই তিঙন্ত শব্দ, এগুলোকেই ক্রিয়াপদ বলে।
তিঙন্ত শব্দকেই ক্রিয়াপদ বলে। আর সুবিভক্তির পরে যে সুবিভক্তি যার পরে সেগুলোকে শব্দ বলে, সেগুলোকে শব্দ বলে, সুবন্ত শব্দ বলে। ঠিক আছে, এই জন্য গতবান এখানে কিন্তু কোনো তিং বিভক্তি নেই। গতবান এখানে কিন্তু কোনো তিং বিভক্তি নেই। গতবতী এখানে কিন্তু কোনো তিং বিভক্তি নেই। গতহ এখানে কিন্তু কোনো তিং বিভক্তি নেই, এখানে সুব বিভক্তি আছে। এই জন্য এগুলো সবই কিন্তু শব্দরূপ, এগুলো ধাতুরূপ নয়। গচ্ছতি এগুলো ধাতুরূপ, গতবান এটা কিন্তু শব্দরূপ। এই জন্য আমি প্রথম থেকে বলছি এগুলো কিন্তু কোনোটাই ক্রিয়াপদ নয়, এগুলো ক্রিয়াবাচক শব্দ, এগুলো ক্রিয়াবাচক শব্দ। ঠিক আছে, এবারে তবতু এবং তবতুর কি পড়ে থাকে? তবতুর পড়ে থাকে তবত, তবতুর পড়ে থাকে তবত। বাকি ককার আর শেষের উকার চলে যায়, প্রথমের ককার আর শেষের উকার লোপ হয়ে যায়, পড়ে থাকে তবত। আর তয়ের পড়ে থাকে ত, তার প্রথমের ককারটা চলে যায়, পড়ে থাকে ত। তাই তবতুর পড়ে থাকে তবত, আর তয়ের পড়ে থাকে ত। তাহলে কেমন রূপ হচ্ছে? গম ধাতুর সাথে তবতু করলে কি রূপ পাচ্ছি? গম প্লাস তবত গতবত। এবারে গমের ময় হলন্তটা লোপ হয়, সে নিয়ম আছে, কিন্তু মোটামুটি এরকমই হয়। গম থেকে সঙ্গে তবত যোগ হলে হয় গতবত, গমের সাথে ত যুক্ত হলে হচ্ছে গত। ঠিক আছে, আবার গতবতে স্ত্রীলিঙ্গে হয়ে যাচ্ছে গতবতী। হলো। এরপর হচ্ছে কৃতবত, কৃতবতে কি হবে? কৃতবতী, কৃত। হৃ ধাতু হচ্ছে হৃতবত, হৃতবতী, হৃত, ধৃতবত, ধৃতবতী, ধৃত। দৃষ্টবত, দৃষ্টবতী, দৃষ্ট। মাঝে মাঝে স্লাইড চেঞ্জ হয়, সেগুলো আছে, কিন্তু মোটামুটি এরকমই। খাদিতবত, খাদিতবতী, খাদিত। পঠিতবত, পঠিতবতী, পঠিত। লিখিতবত, লিখিতবতী, লিখিত। আচ্ছা এবারে বলুন তো, এই যে আমি এতগুলো রূপ পড়লাম, গতবত, কৃতবত, শ্রিতবত, ধৃতবত, দৃষ্টবত, খাদিতবত, পঠিতবত, লিখিতবত, এগুলোর মধ্যে কি পার্থক্যগুলো আইডেন্টিফাই করুন। যে যখন তবতু যুক্ত হচ্ছে তখন কি সব জায়গাতে একই রকম ভাবে যুক্ত হচ্ছে, না কোথাও কিছু এদিক সেদিক হচ্ছে? বলুন। হ্যাঁ স্যার, কোথাও স্যার রসিকার আহ, যোগ হচ্ছে, কোথাও রসিকার যোগ করছেন না। খুব ভালো, যেমন খাদিতবত, পঠিতবত, লিখিতবত, এগুলোতে, লিখিতবতে নয়, হ্যাঁ লিখিতবতেও, তিনটেতেই আপনার হ্রস্বীকার যোগ হচ্ছে, তাই তো? আবার কৃতবত, ধৃতবত, ধৃতবত, এগুলোতে যেমন ছিল তেমন থাকছে, কিচ্ছু চেঞ্জ নেই। কৃ ধাতুর সাথে তবৎ যোগ হয়ে যাচ্ছে, শ্রী ধাতুর সাথে তবৎ যুক্ত হয়ে যাচ্ছে, ধৃ ধাতুর সাথে তবৎ যুক্ত হয়ে যাচ্ছে, কিচ্ছু চেঞ্জ নেই। আবার যখন দৃষ্টবত, এখানে তবতে হয়ে গেছে, আর দৃশ ধাতুর মূর্ধন্য তালব্যস্যটা মূর্ধন্য স হয়ে গেছে, তাই তো? দৃশ তবৎ ছিল, সেখান থেকে হয়ে গেল দৃষ্টবৎ। চেঞ্জ, মন্ত্রটা লোপ হয়ে যাচ্ছে। তো এরকম কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়, কিছু কিছু জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় হ্রস্বইকার চলে আসে। এগুলো একটু আপনাদের দেখে শুনে করতে, মানে এগুলো অভ্যাস করতে করতে হবে। এগুলো অ্যাকচুয়ালি অনেক নিয়ম রয়েছে, ইডাগম টিডাগম অনেক নিয়ম রয়েছে। এত নিয়ম তো আমাদের পক্ষে জেনে লাভও নেই, দরকারও নেই। ঠিক আছে, ভাষা প্রয়োগের জন্য এগুলো কোনো দরকার নয়। এই জন্য এগুলো কি আছে, এগুলো আপনাদের প্রয়োগ করতে করতে, ধাতুরূপে প্রয়োগ করতে করতে হয়ে যায়। দেখুন অ্যাকচুয়ালি, দেখুন বলতে গেলে কি বলুন দেখি, আমি আপনাদের এক্ষুনি বললাম ধাতু পাঠে কতগুলো ধাতু আছে বললাম? 2000টি। 2000। এবারে কখনো কি দেখেছেন 2000 ধাতু আমরা প্রয়োগ করি? প্রয়োগ কিন্তু ওই হাতে গোনা 50টা ধাতুরই হয়। ঠিক আছে, যদিও 2000 ধাতু আছে, কিন্তু প্রয়োগ দেখবেন, আপনি যে কোনো প্রয়োগ দেখবেন, প্রয়োগের ক্ষেত্রে দেখবেন ওই যে ধাতুগুলো আমরা জানি, এই 40-50টা ধাতু, সেগুলোই মোটামুটি প্রয়োগ হয়। হ্যাঁ, এবারে কাব্য গ্রন্থ গ্রন্থ পড়লে, প্রাচীন গ্রন্থ পড়লে সেখানে হয়তো আরো অনেক ধাতুর প্রয়োগ হয়, তাও কিন্তু সেটা খুব বেশি নয়। মোটামুটি যে ধাতুগুলো প্রচলিত সেগুলো ধাতুরই প্রয়োগ হয়, অনেক ম্যাক্সিমাম ধাতুরই প্রয়োগ হয় না। ম্যাক্সিমাম ধাতু যেগুলো রয়েছে সেগুলোর কোনো প্রয়োগ নেই। এই জন্য প্রয়োগ করতে 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 আপনাদের আইডিয়াটা হয়ে যাবে, কোথায় হ্রস্ব ইকার আসছে, কোথায় হালকা চেঞ্জ হচ্ছে, কোথায় হচ্ছে, সবগুলো আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার।
আচ্ছা, এবারে আমি একটা করে বাক্য দেখুন, নিচের দিকে আছে, আমি উপর দিকে দেখাতে পারছি না, দাঁড়ান, ঠিক ঘুরবে, অ্যাকচুয়ালি ফোনে ক্লাস নিচ্ছি তো, এটা সমস্যা, ল্যাপটপে নিলে অতটা অসুবিধা হতো না। আচ্ছা, দেখুন আমাদের স্ক্রিনের নিচের দিকে আসুন, আমি একটা করে বাক্য দেখাচ্ছি, সেটা আপনাদের কর্তৃবাচ্যে আছে, আপনাদের সেটা কর্মবাচ্যে করতে হবে। ঠিক আছে, দেখুন বাক্য দেখতে পাচ্ছেন, সীতা বিদ্যালয়ম গতবতী, সীতা বিদ্যালয়ম গতবতী, এই বাক্যটা ত প্রত্যয় করলে কি হবে? যে কোনো একজন বলুন। সীতা বিদ্যালয়ম গতা। হলো না, হলো না, স্যার চেষ্টা করব। হলো না। হ্যাঁ বলুন। স্যার এটা স্যার এরকম হবে কি স্যার, সীতয়া আহ, হুম, সীতয়া এটা প্রথম আছে, বিদ্যালয়ম সীতয়া বিদ্যালয়ম গত। ঠিক না, একটু ভুল হয়ে গেল। অন্য কেউ? স্যার বলবো স্যার? বিদ্যালয়। না, বলুন বলুন বলুন। হুম, বলুন, একজন বলুন, তারপরে অন্য একজন বলবেন, যিনি বলুন। স্যার এরকম হবে, সীতয়া বিদ্যালয় গত। গততে কি স্যার আছে? গত শুধু স্যার গত? স্যার এটা আরেকবার চেঞ্জ করতে পারি স্যার, ভুলটা ধরতে পেরেছি। হুম, বলুন। সীতয়া বিদ্যালয়ম স্যার বিদ্যালয়ম আহ, এটা তো স্যার বিদ্যালয় অনুযায়ী পরিবর্তিত হবে, আহ, ওই হুম, ক্রিয়াবাচক পদটি। তো হুম, বিদ্যালয় যেহেতু স্যার প্রথম ইয়েতে আছে, তাহলে স্যার সীতয়া বিদ্যালয়ম গত গতঃ হবে, গতঃ। এটা বলছেন তো? ঠিক আছে, আমি শুনেছি, এটা বলছিলেন। আচ্ছা, অন্য একজন কি বললেন? সীতয়া বিদ্যালয়ঃ গতহ হবে স্যার। গত। গতঃ, সীতয়া বিদ্যালয়ঃ গতঃ, এটা। বাকি যা বলেছেন যারা সবাই সেটা ভুল। সীতয়া বিদ্যালয়ঃ গতঃ, প্রথম কথা হচ্ছে বিদ্যালয়, এটা প্রথমাতে করতে হবে। এখানে সীতা বিদ্যালয় গতঃ, এটা হচ্ছে সেটা সেখানে কর্তা প্রথমা রয়েছে, বিদ্যালয়ম এটা আপনার দ্বিতীয়া রয়েছে, এবং গতবতী এটা সীতার মতো করে চলছে। যখন আপনি এটাকে বাচ্যয়তন করবেন তখন কি হবে? তখন কি হবে তখন? তখন সীতা এখানে তৃতীয়া হবে, বিদ্যালয়ম এটা কর্ম, এখানে প্রথমা হবে। বিদ্যালয়ম এখানে প্রথমা হলে কি হবে? বিদ্যালয় হবে। আর গত এটা বিদ্যালয়কে অনুসরণ করবে, সেই জন্য গতঃ হবে। সীতয়া বিদ্যালয়ঃ গতঃ, সীতয়া বিদ্যালয়ঃ গতঃ। বোঝা গেছে সকলের কেন হচ্ছে এটা? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছেন? হুম, আচ্ছা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। এরপরে এই বাক্য, এরপরে দেখুন এই বাক্যটা দেখুন, শিবঃ রামম নমতি, কি আছে? শিবঃ রামম নমতি, আমি এদের নাম ধরে ধরে বলছি, একজন করে বলবেন, ঠিক আছে? শিবঃ রামম নমতি। আচ্ছা, এটা সোমনাথ বাবু বলুন। প্রথমে এখানে তবতু প্রত্যয় ইউজ করবেন, তারপরে ত প্রত্যয় ইউজ করবেন এই বাক্যে। নমতি এটা হচ্ছে ধাতু, এই ধাতুতে তবতু প্রত্যয় ইউজ এই বাক্যে, কথা বলবেন, তারপরে সেই বাক্যে ত প্রত্যয় ইউজ করে বলবেন। বলুন, শিবঃ রামম নমতি। স্যার শিবঃ রামম নতবান, তবতু প্রত্যয় যোগ বান, করে স্যার। স্যার স্যার স্ক্রিন চলে গেল স্যার, শোনাও যাচ্ছে না। হ্যাঁ,
যাচ্ছে? স্যার, স্যার স্ক্রিন স্ক্রিন আপনি স্যার আওয়াজ কেটে যাচ্ছে স্যার, আপনি শুনুন। শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা, কেউ কিন্তু আপনার আমার এখন আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার শোনা যাচ্ছে, কিন্তু কেটে যাচ্ছে স্যার মাঝে মাঝে। আ- মাঝে মাঝে কেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি। নেটওয়ার্কটা খুব আপ ডাউন করছে, খুব ফ্ল্যাকচুয়েট করছে। এবার স্যার আগের থেকে একটু ভালো মনে হচ্ছে। দাঁড়ান দাঁড়ান, দেখছি। এখন দেখুন তো, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, আমি প্রথমে বলছি, আমি যে পিডিএফটা গ্রুপে শেয়ার করেছি সেটা কিন্তু এখন কেউ খুলবেন না, ঠিক আছে? সেখানে সব উত্তর লেখা আছে, ঠিক আছে? ওটা কেউ এটা সেটা শুনে বলুন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যাঁ আমি স্যার। স্ক্রিন শেয়ার বন্ধ করলাম। আমি যে বাক্যটা মুখে বলছি সেটা শুনে শুনে বলার চেষ্টা করুন। বাক্য বললাম প্রথমে, সোমনাথবাবু বলুন। শিবাহ রামম নামাতি। শিবাহ রামম নামাতি। আপনি বলুন দুটো বাক্য কি কি হবে, তবত প্রত্যয় দিয়ে, তারপর তপ্রত্যয় দিয়ে। হ্যাঁ স্যার, শিবঃ রামম নতবান, হুম। তবতু প্রত্যয় যোগে এটা। হ্যাঁ। আর স্যার এবার স্যার বলছি স্যার, ত ত প্রত্যয় যোগে বলছি স্যার। সি- আহ, সি- হুম। আহ, শিবেনা শিবেনা হুম। আহ, আহ, রামः শিবেন রামः হুম। হুম। গতः। গতহ নয়, কি ধাতু ছিল? ও হ্যাঁ স্যার, নমতি ছিল, তবে স্যার স্যার নতঃ নতঃ। নতঃ। খুব ভালো, এই তো শিবেন রামঃ নতঃ। তাহলে শিবঃ রামম নতবান, শিবেন রামঃ নতঃ। এই দুটো হচ্ছে বাক্য। খুব ভালো। আচ্ছা, এরপরে রাজদীপ বাবু বলুন। শিষ্যঃ গ্রন্থম পঠতি। শিষ্যঃ গ্রন্থম পঠতি। এই বাক্যটাতে বাক্য পরিবর্তন করুন। হুম, প্রথমে করছি তবত শিষ্যঃ। প্রত্যয় করে, তবে তপ্রত্যয় করে। প্রথমে হুম তব হুম হুম। বলছি। শিষ্যঃ গ্রন্থম পঠিতবান। আর খুব ভালো। তপত্রে হচ্ছে শিষ্যেন গ্রন্থঃ হুম। প- পঠিত পঠিতঃ। খুব ভালো, খুব ভালো। এই তো সুন্দর। আচ্ছা, এরপরে পঙ্কজ বাবু বলুন। জনঃ ঈশ্বরম পূজয়তি। জনঃ ঈশ্বরম পূজয়তি। বলুন পঙ্কজ বাবু, শুনতে পাচ্ছেন? এই ওকে স্যার, জনঃ ঈশ্বরম পূজিতবান, এটা হবে স্যার হুম। প্রত্যয় যুক্ত করে। আর তপত্যয় হুম। হচ্ছে জনেন ঈশ্বরः পূজিত পূজিতঃ। খুব খুব ভালো, খুব ভালো। জনঃ ঈশ্বরম পূজিতবান, জনেন ঈশ্বরः পূজিতঃ। ঠিক আছে। তারপরে সুদীপ বাবু বলুন। দেবः ভক্তম রক্ষতি। দেবः ভক্তম রক্ষতি। হ্যাঁ, দেবः ভক্তম রক্ষতি। দেবः হুম। দেবः ভক্ষম ভক্তম রক্ষিতবান। ভক্তম। দেবः ভক্ত্যম রক্ষিতবান। এটা স্যার ওই তবত প্রত্যয়ান্ত হুম। করতে পারছো, মনে হচ্ছে স্যার? হুম।
হ্যাঁ, আর হচ্ছে শোনা যাচ্ছে, বলো। তারপরে হচ্ছে দেবেন দেবেন হুম, ভক্তিহ উম, রক্ষিত রক্ষিত রক্ষি- এটা হচ্ছে ত রক্ষিতঃ প্রত্যয় দেবেন পরমার্থ। ভক্তঃ রক্ষিতঃ। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, আবার একটা বলুন, এখানে আপনি আচ্ছা বলুন। আচ্ছা দেবী হুম দেবী হুম ভক্তান রক্ষিতবতী। ভালো করে শুনুন ভক- বাক্যটা, দেবী হুম ভক্তান 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 রক্ষিতবতী। বলুন, ভক্তান, হ্যাঁ। দেবী ভক্তান রক্ষিতবতী। হ্যাঁ, রক্ষিতবতী, এইটা আর বাচ্য পরিবর্তন করুন। দেবী ভক্তান রক্ষিতবতী। দেবী ভক্তান, স্যার এটা ভক্তান বললেন তো? হ্যাঁ, বহু বহু, বচন, ভক্তান। হ্যাঁ বহু বচন, হ্যাঁ সেটাই জিজ্ঞেস করছি। রক্ষিতবতী, তাহলে কর্তা হচ্ছে প্রথমে দেবী, স্যার এটা তো নদী শব্দের মতো। দেবী বতী, তাহলে স্যার এটা হবে এরকম আহ, দেবীম, শুনতে পাচ্ছেন স্যার? দেবীম, দেবীম হ্যাঁ বলছেন? হ্যাঁ স্যার, কোন বিভক্তি বলছেন, কোন বিভক্তি বলছেন? তৃতীয়া। দেবী শব্দের তৃতীয়াতে কি দেবীম হয়? ভেবে বলুন। নদী নদী ভক্তি, নদী, নদী এটা তো শব্দের নদী রূপটা শব্দ। বলুন, নদী শব্দের রূপটা বলুন। হ্যাঁ, নদী শব্দের রূপটা নদী, বলুন। নদী নদী নদৌ নদ্যঃ, নদীম নদৌ হুম নদ্যঃ, আহ, হুম। তারপর তৃতীয়ার তৃতীয় রূপ কি হয়? নদিয়া, আহ, নদ্যা, নদিয়া। তৃতীয়া প্রথম তো নদ্যা। আমি দ্বিতীয় দ্বিবচন ভুল বলেছেন, দ্বিতীয় দ্বিবচন ভুল বললেন। নদীম নদ্যৌ নদীহি হয়, নদ্যহ হয় না। নদী নদ্যৌ নদ্যহ, নদীম নদ্যৌ নদীহি। ঠিক আছে, তারপর নদিয়া, তৃতীয় এক বচন হয় নদিয়া। ঠিক আছে, তাহলে দেবী শব্দের তৃতীয় এক বচনে কি হবে? দেব্যাহ, দেব্যাহা নয়, দেব্যা, বিসর্গ নেই, দেব্যা, দেব্যা। দেব্যা। হ্যাঁ, হুম তারপর তারপরে স্যার হবে আহ, ভক্তাহ। ভক্তাহা, হুম হুম আহ, রক্ষিত, দেব্যা ভক্ত, না রক্ষিত। সেটা কি রক্ষ হবে? রক্ষ না, ত প্রত্যয়, ত প্রত্যয় কি হবে? আপনি তো একটু আগে ত প্রত্যয় রূপটা বললেন তো। রক্ষিতঃ। রক্ষিতহ মানে, রক্ষিতহ মানে রক্ষিতহ, ত বিসর্গ, তাই তো? হ্যাঁ স্যার, রক্ষিতহ বলছেন তাই, মানে আপনি বলছেন দেব্যা ভক্তাহা রক্ষিতহ, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, অন্য কেউ অন্য কিছু বলছেন এটাতে, বলুন দেখি। হ্যাঁ স্যার, আমি বলতে বলুন। চাই। হুম, বলুন। স্যার, দেব্যা ভক্তাহা, হুম, স্যার রক্ষিতাহা। রক্ষিতাহা, খুব ভালো। এখানে রক্ষিতাহা হবে কেন না, ভক্তাহা এখানে বহু বচন রয়েছে। ত প্রত্যয়ান্ত শব্দ কর্মকে অনুসরণ করবে। এখানে কর্ম কি? ভক্ত, ভক্ত বহু বচন রয়েছে, তাহলে রক্ষিতা এটা বহুবচন হবে। বোঝা গেছে সুদীপ বাবু? এই জন্য দেব্যা হ্যাঁ ভক্তাহা স্যার, যে রক্ষিতাহা স্ত্রীলিঙ্গে হবে, করতে হবে। রক্ষিতাহা হবে না। হ্যাঁ স্যার, ওই কর্মকে এখানে তো দেখে চলতে হবে। কর্ম এখানে আপনার
কর্ম এখানে আপনার রক্ষিত, ভক্ত আছে, ভক্ত হচ্ছে প্রথমার বহু বচন রয়েছে, ভক্তা, তাই তো, ভক্তা। তাহলে এই জন্য তৎপ্রত্যন্ত শব্দটা কর্তার প্রথমার বহু বচনে হবে, রক্ষিতাহা, রক্ষিতৌ, রক্ষিতাহা। বোঝা গেছে? কর্ম পুলিঙ্গ প্রথমার বহু বচন রয়েছে, সেই জন্য তৎপ্রত্যন্ত শব্দটা পুলিঙ্গ প্রথমার বহু বচন হবে, দেব্যা ভক্তাহা রক্ষিতাহা। বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, এরপরে আমি একটা বাক্য বলছি, রাজদীপ বাবু বলবেন। হ্যাঁ স্যার। ভিক্ষুকাः ভিক্ষুকাः গোবিন্দম প্রণমন্তি। ভিক্ষুকাः গোবিন্দম প্রণমন্তি। এখানে প্রথমে তবতু প্রত্যয় করবেন, তারপর ত প্রত্যয় করবেন। তবতু প্রত্যয় তো মনে হয় করা আছে স্যার। না না, আমি বলছি কি, ভিক্ষুকাः গোবিন্দম প্রণমন্তি, তবতু প্রত্যয় আমি করিনি। ভিক্ষুকাः গোবিন্দম প্রণমন্তি। তাহলে হবে আপনার ভিক্ষুকः গোবিন্দম আহ, হুম, ন- প্রণ- প্রণমতি ভিক্ষুকः গোবিন্দম প্রণমতি উম, ওটা কি হবে স্যার একবার বলে দিন একটু। আমি বলেছি ভিক্ষুকাः গোবিন্দম প্রণমন্তি। প্রণমন্তি, এটা নমন্তি থেকে কি হয়? নতবন্ত হয়, নতবান, প্রাতিপদিক হয় নতবত। একটু আগে বললাম, প্রথমেই তো একজন বাক্য বলল, আহ, দেবঃ ভক্তঃ দেবম নমতি বললো না, নমতি থেকে গেল হলো নতবত, নতঃ, নতবান, নতঃ। তাহলে প্রণতবান, প্রণতঃ। বুঝা গেছে? প্রণতবান, প্রণতঃ। বুঝা গেছে? হুম। বলুন। ভিক্ষুকাः গোবিন্দম হুম হুম। প্রণতবন্ত্য প্রণতবন্তঃ, বন্তः প্রণত, sorry, বন্তः। হ্যাঁ, ভিক্ষুকাः প্রণতবন্তः, ভিক্ষুকাः গোবিন্দম প্রণতবন্তः। আচ্ছা, এবারে এটাকে ত প্রত্যয় করুন। তাহলে হবে তপত্যয় করলে ভিক্ষুকাः, তার মানে ভিক্ষুকৈः হুম গোবিন্দः, হুম। ভিক্ষুকৈः গোবিন্দः আহ, প্র- গোবিন্দः প্রণমত প্রণতঃ, ভুল হচ্ছে, প্রণতঃ। প্রণতः। হ্যাঁ ওটা ভুল হয়ে হ্যাঁ, গেল, প্রণতः। প্রণতঃ, প্রণতঃ, হ্যাঁ, ভিক্ষুকৈঃ গোবিন্দঃ প্রণতঃ। এইভাবে কিন্তু আপনাদের তবতু প্রত্যয় এবং ত প্রত্যয়গুলো করতে হবে। ঠিক আছে? তবতু প্রত্যয় তবতু ভাবে আমি আপনাদের শেষে আমি এটা নিয়ে হোমওয়ার্ক দিয়ে দেবো আজকে। ঠিক আছে? ওইটা কিন্তু সকলে করে আনবেন। যে হোমওয়ার্কটা দেবো, সকলে কিন্তু হোমওয়ার্কটা করে আনবেন। ঠিক আছে? আমি একবার লাস্টে পুরোটা সার বলে দিচ্ছি, ত এবং তবতু প্রত্যয়ের ক্ষেত্রে কি আলটিমেটলি রয়েছে। ঠিক আছে? আপনারা পারলে সবাই এখন পিডিএফটা খুলুন, যে পিডিএফটা আমি গ্রুপে শেয়ার করেছি, সকলে সেটা ডাউনলোড করে নিজেদের ফোনে ওপেন করুন। ওপেন হলে আমাকে বলুন। স্যার, হ্যাঁ, বলুন। রাজদীপ বাবু যেটা বললেন শেষেরটা, যে ভিক্ষু কৈহি হুম গোবিন্দহ প্রণতহ, হুম এটা এটা তো বললেন হুম। উনি। তো স্যার ওই যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্মবাচ্যে করলে কর্তায় তো তৃতীয় হবে, তাহলে এটা ওই ভিক্ষু কাহা এখানে বহুবচন আছে বলে কি ভিক্ষু কহি এরকম বহুবচনটা হলো? হ্যাঁ, একদম একদম একদম। কর্তায় তৃতীয়া হয়। হুম এখন কর্তায় তৃতীয়ার বহু বচন হবে, যেহেতু তৃতীয়ার, যেহেতু প্রথমার এক বচন ছিল, হুম সেই জন্য তৃতীয়ার বহু বচন হয়ে যাবে। সেই জন্য হুম ভিক্ষুকাইহি হলো। হুম। ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম হুম।
সকলে পিডিএফটা খুলেছেন? হ্যাঁ স্যার। সকলে পিডিএফটা খুলেছেন? হ্যাঁ স্যার। একদম একদম শেষ পেজে, একদম শেষ পেজে চলে আসুন, শেষ পেজে, পিডিএফ এর একদম শেষ পেজে চলে আসুন। এসে দেখুন ওখানে বাংলাতে কতগুলো নিয়ম লেখা আছে, বাংলা হরফে। দেখতে পেয়েছেন? দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো একবার শুনে নিন। কোনো নিয়ম যদি এগুলো অলরেডি বলা হয়েছে, কোনো নিয়ম যদি বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? প্রথম নিয়ম কি রয়েছে? ত ও তবতু প্রত্যয় অতীতকাল অর্থে প্রযুক্ত হয়। আপনারা সকলেই জানেন ত এবং তবতু প্রত্যয় অতীতকাল অর্থে হয়। ত প্রত্যয়ের ত ও তবতু প্রত্যয়ের তবৎ এই অংশ দুটো ধাতুর সাথে যুক্ত হয়। হচ্ছে ত প্রত্যয়ের এবং তবতু প্রত্যয়ের তবৎ এই অংশ দুটো ধাতুর সাথে যুক্ত হয়। সাধারণভাবে ত প্রত্যয় কর্মবাচ্যে এবং তবতু প্রত্যয় কর্তৃবাচ্যে হয়। কি হলো? সাধারণভাবে ত প্রত্যয় কর্মবাচ্যে এবং তবতু প্রত্যয় কর্তৃবাচ্যে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছেন? তারপরের নিয়ম কি আছে? ত এবং তবতু প্রত্যয়ান্ত শব্দগুলো ক্রিয়াবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। এটা বললাম, ব্যাখ্যা করলাম, ঠিক আছে? তারপরে কি? ত প্রত্যয়ান্ত শব্দ কর্মবাচ্যে কর্মের বিশেষণ হিসেবে এবং তবতু প্রত্যয়ান্ত শব্দ কর্তৃবাচ্যে কর্তার বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। বোঝা গেছে এটা? ত প্রত্যয়ান্ত শব্দটা কর্মবাচ্যেই ব্যবহৃত হয় এবং কর্মের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। তবতু প্রত্যয়ান্ত শব্দ কর্তৃবাচ্যে ব্যবহৃত হয় এবং কর্তার বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। এবার এটা কেন বলা হলো? না, বিশেষ্য বিশেষণের লিঙ্গ, বচন এবং বিভক্তি একই হয়। यल्लिङ्गं यद्वचनं या च विभक्तिः विशेष्यस्य तद्वचनं सा च विभक्तिः বিশেষণস্য। ঠিক আছে? এবার ত প্রত্যয়ান্ত শব্দগুলি পুল্লিঙ্গে রাম শব্দের মতো, স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো এবং নপুংসক লিঙ্গে ফল শব্দের মতো হয়। ঠিক আছে? তবতু প্রত্যয়ান্ত শব্দগুলি পুল্লিঙ্গে ভগবৎ শব্দের মতো, স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো এবং নপুংসক লিঙ্গে জগৎ শব্দের মতো হয়। এটা আপনারা জানেন সকলে, তাও লিখে দিয়েছি, খুব ক্লিয়ার, ঠিক আছে? তাহলে তপ্রত্যন্ত শব্দ রাম শব্দের মতো পুলিঙ্গে, লতা শব্দের মতো স্ত্রীলিঙ্গে, ফল শব্দের মতো ক্লিবলিঙ্গে। তবতু প্রত্যন্ত শব্দ ভগবৎ শব্দের মতো পুলিঙ্গে, নদী শব্দের মতো স্ত্রীলিঙ্গে এবং জগৎ শব্দের মতো নপুংসক লিঙ্গে হয়। ঠিক আছে? এইবারে শেষে দেখুন একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে এখানে দেখুন লিখেছিলাম সাধারণভাবে ত প্রত্যয়, সাধারণভাবে ত প্রত্যয় কর্মবাচ্যে হয়। দেখুন লেখা আছে, তৃতীয় নিয়মটা দেখুন লেখা আছে সাধারণভাবে ত প্রত্যয় কর্মবাচ্যে হয়। সাধারণভাবে কেন লিখলাম? না, একটা নিয়ম রয়েছে, যে নিয়মের জন্য কিছু বিশেষ জায়গাতে ত প্রত্যয় কর্তৃবাচ্যেতেও হয়, ত প্রত্যয় কর্তৃবাচ্যেতেও হয়। সেই একটা সূত্র রয়েছে, পাণিনির একটা সূত্র রয়েছে, সূত্র দেখুন লেখা আছে গত্যর্থ অকর্মক শ্লিষ শিং স্থা বস জনরুহ জিরিয়তিভ্যশ্চ। গত্যর্থা কর্মক শ্লিষ শিং স্থা বস জনরুহ জিরিয়তিভ্যশ্চ। এর মানে হচ্ছে গত্যর্থক ধাতু, অকর্মক ধাতু এবং শ্লিষ প্রভৃতি ধাতু কর্তৃবাচ্যতেও ত প্রত্যয়ের প্রয়োগ হয়। তাহলে এই বিশেষ বিশেষ কত ধাতু রয়েছে যেগুলোর ক্ষেত্রে কর্তৃবাচ্যতেও ত প্রত্যয়ের প্রয়োগ হয়। কি কি ধাতু? গত্যর্থক ধাতু, অকর্মক ধাতু এবং শ্লীষ, শিং, স্থা, ওয়াস, জন, রুহ, জিরি, এই ধাতুগুলো, এই যে কতগুলো ধাতু রয়েছে সেই ধাতুগুলোর ক্ষেত্রে কর্তৃবাচ্য সাধারণত ত প্রত্যয় কর্মবাচ্য হয়, কিন্তু এই বিশেষ বিশেষ ধাতুর ক্ষেত্রে
কর্তৃবাচ্যতেও ত প্রত্যয় হয়। যেমন দেখুন, আমরা দেখলাম রামেণ বিদ্যালয়ः গতः, তাই তো? রামেণ বিদ্যালয়ः গতः দেখেছি, এটা হচ্ছে কর্মবাচ্যের প্রয়োগ, কর্তা তৃতীয়া হয়েছে, কর্মে প্রথমা হয়েছে, আর ত প্রত্যন্ত শব্দ কর্ম অনুসারে চলেছে। এবারে দেখুন, রামঃ বিদ্যালয়ম গতঃ, এটাও হতে পারে। কি হতে পারে? রামঃ বিদ্যালয়ম গতঃ। এখানে দেখুন, এটা কিন্তু কর্তৃবাচ্যের বাক্য। রামঃ এটা কর্তা, কর্তায় প্রথমা আছে, এটা কর্তৃবাচ্যের বাক্য। কিন্তু কর্তৃবাচ্যের বাক্য হওয়া সত্ত্বেও দেখুন এখানে ত প্রত্যয় হয়েছে, এবং ত প্রত্যয়ান্ত শব্দটা কর্তাকে অনুসরণ করছে। এক্ষেত্রে যে কর্তৃবাচ্য হয়ে কর্তাকে অনুসরণ করছে। রামঃ বিদ্যালয়ম গতঃ, রামো বিদ্যালয়ম গতৌ, রামাহ বিদ্যালয়ম গতাহ। বুঝা গেছে? রামঃ গ্লায়তি, রামঃ গ্লানঃ। গ্লানঃ মানে হচ্ছে ওই গ্লান হয়ে যাওয়া, বাংলাতে বলি গ্লান হয়ে যাওয়া, গ্লানি, সেটা হচ্ছে গ্লানঃ। রামঃ গ্লায়তি, রামঃ গ্লানঃ। এখানে গ্লানঃ এটা কিন্তু তপ্রত্যন্ত রূপ, যদিও তপ্রত্যন্ত শব্দটা কর্তৃবাচ্য হয়, কিন্তু কর্মবাচ্য হয়েছে, কর্মবাচ্য হয় কিন্তু এক্ষেত্রে কর্তৃবাচ্য হয়েছে। তো মোটামুটি এটা আমি কেন বলে রাখলাম না, অনেক সময় আপনারা প্রয়োগ দেখতে পারেন যে ত প্রত্যয় কর্তৃবাচ্য হয়েছে, তখন আপনাদের মনে প্রশ্ন হবে যে কেন, আমরা তো পড়েছিলাম যে ত প্রত্যয় কর্মবাচ্য হয়, কর্তৃবাচ্য হয় না, তাহলে এখানে কেন কর্তৃবাচ্য দেখা যাচ্ছে? তো এটা জেনে রাখুন যে কিছু বিশেষ ক্ষেত্র যেখানে গত্যর্থক ধাতু থাকে, যেখানে ধাতুগুলো গত্যর্থক হয়, যেখানে ধাতুগুলোর অর্থ যাওয়া বোঝায়, যেখানে ধাতুগুলো অকর্মক হয়, সেই সমস্ত ক্ষেত্রে, এবং কিছু বিশেষ ধাতুর ক্ষেত্রে কর্তৃবাচ্যতেও কিন্তু ত প্রত্যয়টা হয়, এটা জেনে রাখুন। বোঝা গেছে? এই মোটামুটি ত এবং তবতু প্রত্যয়ের নিয়ম। ঠিক আছে? সকলে বুঝতে পেরেছেন ত এবং তবতু প্রত্যয়? আপনাদের হ্যাঁ বোঝাই স্যার। ছিল, জাস্ট রিভিশন হলো। বুঝতে পেরেছেন? আচ্ছা, হলো। এবার স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্যার, এই যে বলা ছিল যখন ত প্রত্যয় হবে সেটা স্ত্রীলিঙ্গে হলে লতা শব্দের হুম মতন হবে, তার মানে এখানে যেটা গত হুম হচ্ছে ওটা স্ত্রীলিঙ্গে গতা হবে, তাই তো? গতাগতে গতাহা গতা হবে, টাইপের। গতাগতে গতাহা। গতাগতে গতা, হ্যাঁ একদম ঠিক আছে। ঠিক। হুম, আচ্ছা, এবারে আমরা আমাদের ত তবতু প্রত্যয় হয়ে গেল। Just সব- শোনা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, এবার শোনা, এখন এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। দেখুন, আমাদের 7 নম্বর অবধি হয়েছিল, এবারে 8 নম্বর দেখুন। মন্ত্রঃ লিখিতঃ রামেণ, দেখতে পাচ্ছেন? মন্ত্রঃ লিখিতঃ রামেণ, রামেণ মন্ত্রঃ লিখিতঃ, মন্ত্রঃ লিখিতঃ স্যার, রামেণ। স্যার যা বললেন স্যার পুরোটা কেটে গেল, কোনো কিছু শোনা গেল না। দাঁড়ান দাঁড়ান, আমি বলছি। একটা নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আচ্ছা দেখুন, মন্ত্রঃ লিখিতঃ রামেণ, এখানে কিন্তু ত প্রত্যয় হয়েছে, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম। ত প্রত্যয় কর্মবাচ্যের ত প্রত্যয় হয়, সেটাই কিন্তু এখানে হয়েছে। রামেণ মন্ত্রঃ লিখিতঃ, রামেণ মন্ত্রঃ লিখিতঃ। তাহলে এইটার কর্তৃবাচ্যে কি হবে? রামেণ মন্ত্রঃ লিখিতঃ, এটার কর্তৃবাচ্যে কি হবে? বলবো স্যার? বলুন, হ্যাঁ বলুন। রামঃ, হুম দাঁড়ান একটু দাঁড়ান। রামেণ, সরি, রামঃ মন্ত্রম হুম লিখিতবান। হুম একদম, রামঃ মন্ত্রম লিখিতবান। এবারে এই আমি যে স্ক্রিনটা শেয়ার করেছি, সেখানে 12 নম্বর বাক্যটা দেখুন। 12 নম্বর বাক্যে কি লেখা আছে?
রামः লিখিতবান রামः, আপনার যে বাক্যটা বলেন সেই বাক্যটা, এটা হচ্ছে ত প্রত্যয়। রামः লিখিতবান মন্ত্রম, এটা হচ্ছে ত প্রত্যয়ান্ত বাক্য, ঠিক আছে। আর মন্ত্রः লিখিতः রামেণ, এটাই হচ্ছে এই বাক্যেরই ত প্রত্যয়ান্ত, মানে এখানে কর্মবাচ্য হয়েছে, রাম লিখিত মন্ত্র এখানে তবতু প্রত্যয় হয়েছে, এটা তবতু প্রত্যয়ান্ত বাক্য। রামः লিখিতবান মন্ত্রম এখানে তবতু প্রত্যয় হয়েছে, মন্ত্রः লিখিতः রামেণ এখানে ত প্রত্যয় হয়েছে। তো দুটো বাক্য দিয়ে কিন্তু 9টা করে বাক্য হতে পারে। আমি বলছি, আপনারা শুনুন, শুনতে পাচ্ছেন আমার কথা এখন? হ্যাঁ স্যার। হুম। मन्त्रः लिखितः रामेण, मन्त्रः लिखितः रामाभ्याम्, मन्त्रः लिखितः रामैः, मन्त्रौ लिखितौ रामेण, मन्त्रौ लिखितौ रामाभ्याम्, मन्त्रौ लिखितौ रामैः, मन्त्राः लिखिताः रामेण, मन्त्राः लिखिताः रामाभ्याम्, मन्त्राः लिखिताः रामैः। বলুন, এক একজন করে বলুন। বলুন, প্রথমে সোমনাথ বাবু বলুন। স্যার, মন্ত্রः লিখিতः রামেণ, মন্ত্রः লিখিতः রামাভ্যাম, মন্ত্রः লিখিতः রামैः, মন্ত্রौ মন্ত্রौ লিখিতौ রামেণ, মন্ত্রौ লিখিতौ রামাভ্যাম, মন্ত্রौ লিখিতौ রামैः, মন্ত্রাः লিখিতাः রামেণ, মন্ত্রাः লিখিতাः রামাভ্যাম, মন্ত্রাः লিখিতাः রামैः। খুব ভালো হয়েছে। রাজদীপ বাবু বলুন। বলছি স্যার। মন্ত্রः লিখিতः রামেণ, মন্ত্রः লিখিতः রামাভ্যাম, মন্ত্রः লিখিতः রামैः, মন্ত্রौ লিখিতौ রামেণ, মন্ত্রौ লিখিতौ রামাভ্যাম, মন্ত্রौ লিখিতौ রামैः, মন্ত্রাः হুম লিখিতাः রামেণ, মন্ত্রাः লিখিতাः রামাভ্যাম, মন্ত্রাः লিখিতাः রামैः। খুব ভালো। সুদীপ বাবু। হ্যাঁ স্যার, বলছি স্যার। मन्त्रः लिखितः रामेण, मन्त्रः लिखितः रामाभ्यां, मन्त्रः लिखितः रामैः, मन्त्रौ लिखितौ रामेण, मन्त्रौ लिखितौ रामाभ्यां, मन्त्रौ लिखितौ रामैः, मन्त्राः लिखिताः रामेण, मन्त्राः लिखिताः रामाभ्यां, मन्त्राः लिखिताः रामैः। খুব ভালো। পঙ্কজ বাবু। मन्त्रः लिखितः रामेण, मन्त्रः लिखितः रामाभ्यां, मन्त्रः लिखितः रामैः, मन्त्रौ लिखितौ रामेण, मन्त्रौ लिखितौ रामाभ्यां, मन्त्रौ लिखितौ रामैः, मन्त्राः लिखिताः रामेण, मन्त्राः लिखिताः रामेभ्यां, मन्त्राः लिखिताः रामैः। খুব ভালো। আচ্ছা, এরপরে আমরা 12 নম্বর বাক্যে চলে আসি। আমাদের তবতু প্রত্যয় হয়ে গেছে, সেটা দেখে নিই। ঠিক আছে। রামः লিখিতবান মন্ত্রম, রামः লিখিতবান মন্ত্রৌ, রামः লিখিতবান মন্ত্রান, রামौ লিখিতবন্তৌ মন্ত্রম, রামौ লিখিতবন্তৌ মন্ত্রৌ, রামौ লিখিতবন্তৌ মন্ত্রান, রামাः লিখিতবন্তः মন্ত্রম, রামাः লিখিতবন্তः মন্ত্রৌ, রামাः লিখিতবন্তः মন্ত্রান। বলুন এক একজন করে। পঙ্কজ শুরু করে।
রামः লিখিতবান মন্ত্রম, রামः লিখিতবান মন্ত্রৌ, রামः লিখিতবান মন্ত্রান, রামৌ লিখিতবন্তৌ মন্ত্রম, রামৌ লিখিতবন্তৌ মন্ত্রৌ, রামৌ লিখিতবন্তৌ মন্ত্রান, রামः হুম লিখিতবন্তः মন্ত্রম, রামः লিখিতবন্তः মন্ত্রৌ, রামः লিখিতবন্তः মন্ত্রান। হুম ঠিক আছে। আচ্ছা, সুদীপ বাবু বলুন। হ্যাঁ স্যার। রামः লিখিতবান মন্ত্রম, রামः লিখিতবান মন্ত্রৌ, রামः লিখিতবান মন্ত্রান, রামৌ লিখিতবন্তৌ রামৌ লিখিতবন্তৌ মন্ত্রম, রামৌ লিখিতবন্তৌ। এটা তাহলে তো এই রূপটাতে মন্ত্র এরকমই তো হবে, দুটো রূপ পরপর। হুম 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 হুম। রামৌ লিখিতবন্তৌ মন্ত্রৌ, আহ, রা- রামৌ লিখিতবন্তৌ মন্ত্রান। তারপরে স্যার হুম রামः লিখিতবান, না না, হুম, হুম, রাম বলুন বলুন। স্যার এই রূপটা, লিখিত বানের এই রূপটা কেমন হবে তাহলে স্যার এখানে? রামাহ লিখিতবন্তঃ। ও হ্যাঁ হ্যাঁ, রামः রামः লিখিত রামः লিখিতবন্তः মন্ত্রম, রামः লিখিতবন্তः মন্ত্রৌ, রামः লিখিতবন্তः মন্ত্রান। হুম ঠিক আছে। রাজদীপ বাবু বলুন। বলছি স্যার। রামः লিখিতবান মন্ত্রম, রামः লিখিতবান মন্ত্রৌ, রামः লিখিতবান মন্ত্রান। তারপরে হচ্ছে রামৌ লিখিতবন্তৌ মন্ত্রম, রামৌ লিখিতবন্তৌ মন্ত্রৌ, রামৌ লিখিতবন্তৌ মন্ত্রান। তারপরে হচ্ছে রামাহ লিখিতবন্তাহ মন্ত্রম, রামাহ লিখিতবন্তাহ মন্ত্রৌ, রামাহ লিখিতবন্তাহ মন্ত্রান। হুম ঠিক আছে। আচ্ছা, হলো। তাহলে এটা হলো। তাহলে ত প্রত্যয় হয়ে গেল, তবতু প্রত্যয় হয়ে গেল। এরপরে একটা প্রত্যয় আছে, সেটা হচ্ছে কৃত্য প্রত্যয়। কৃত্য প্রত্যয় আপনারা শুনেছেন এর আগে? কৃত্য প্রত্যয় কি শুনেছেন এর আগে? না স্যার, এর আগে তো আমরা শুনিনি। এটা কি আচ্ছা স্যার কৃত প্রত্যয়? না, কৃত প্রত্যয় না, কৃত্য প্রত্যয়। না স্যার, শুনেছেন? না স্যার। আচ্ছা, ঠিক ঠিক আছে। দেখুন, কৃত্য প্রত্যয় বলে একটা প্রত্যয় রয়েছে, যেটা কৃত প্রত্যয়ের মধ্যেই পড়ে। কৃত প্রত্যয় আমি তো বলেছিলাম আগের দিন, কৃত প্রত্যয় হচ্ছে অনেকগুলো প্রত্যয়ের একসাথে, তাকে কৃত প্রত্যয় বলা হয়। অনেকগুলো প্রত্যয়কে একসাথে কৃত প্রত্যয় বলা হয়। সেই কৃত প্রত্যয়ের মধ্যে কিছু প্রত্যয় রয়েছে যেগুলো হচ্ছে কৃত্য প্রত্যয়। ঠিক আছে, কৃত্য প্রত্যয়। এবার কৃত্য প্রত্যয়গুলো কখন প্রয়োগ হয়? কৃত্য প্রত্যয়গুলো উচিত অর্থে প্রয়োগ হয়। কি বললাম? উচিত অর্থে। এটা আমাদের করা উচিত। আমরা বলি না করণীয়, করণীয় আমরা বাংলাতে বলি না, করণীয়, কর্তব্য বলি না, করণীয় কর্তব্য। এই যে করণীয়, এটা কি? এটা কৃত্য প্রত্যয়ান্ত শব্দ। কৃ ধাতুর পরে অনিয়র প্রত্যয় করে করণীয় এই রূপটা হয়। কৃ ধাতুর পরে তব্য প্রত্যয় করে কর্তব্য এই রূপটা হয়। এই যে তব্যত, অনিয়র, এই দুটো প্রত্যয়, এগুলো হচ্ছে কৃত্য প্রত্যয়। তব্যত আর অনিয়র,
তবিয়ত, আমি এগুলো নোট আপনাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। তবিয়ত হচ্ছে ত বয় জফলা তয় হলন্ত, তবিয়ত, তবিয়তে তবিয় পড়ে থাকে, ঠিক আছে। আর অনিয়ার বলে একটা প্রত্যয় আছে, অনিয়ার, অ দন্তের দীর্ঘই অন্তেস্তয় রয় হলন্ত অনিয়ার, তার অনিয়া পড়ে থাকে, ঠিক আছে। এবারে এই দুটো প্রত্যয় হচ্ছে উচিত অর্থে হয়, কৃত্য প্রত্যয় উচিত অর্থে, মানে আমার এখানে যাওয়া উচিত, গন্তব্য, আমরা বলি না গন্তব্য, গন্তব্য মানে কি আমার এখানে যাওয়া উচিত, গন্তব্য, গমনীয়, গম ধাতুর পরে তব্য প্রত্যয় করে হচ্ছে গন্তব্য, গম ধাতুর পরে অনিয়র প্রত্যয় করে হচ্ছে গমনীয়, খাদ ধাতুর পরে তব্য প্রত্যয় হলো হচ্ছে খাদিতব্য, খাদ ধাতুর পরে অনিয়র করলে হচ্ছে খাদনীয়, পঠিতব্য, পঠনীয়, লিখিতব্য, লেখনীয়, রক্ষিতব্য, রক্ষণীয়, ভোক্তব্য, ভোজনীয়, এইভাবে রূপগুলো হয়, ঠিক আছে। এবার এখানে ব্যাপার হচ্ছে, আপনি ত প্রত্যয়ের ক্ষেত্রে যেই নিয়মগুলো আপনারা জানলেন, সেই একই নিয়ম কিন্তু কৃত্য প্রত্যয়ের ক্ষেত্রেও কাজে লাগবে। তার মানে কি, কৃত্য প্রত্যয়ও কিন্তু কর্মবাচ্যে হয়, কৃত্য প্রত্যয়ও কর্মবাচ্যে হয়। এবারে কৃত্য প্রত্যয় কর্মবাচ্যে যদি হয়, তাহলে কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলো কাকে অনুসরণ করবে? কর্মকে। কর্মকে অনুসরণ করবে, খুব ভালো। তাহলে আমি যদি একটা বাক্য বলি, রামের দ্বারা গ্রন্থ পড়া উচিত, রামের দ্বারা গ্রন্থ পড়া উচিত, তাহলে কি হবে অনুবাদ করলে? রামেণ গ্রন্থ পঠনীয়। হ্যাঁ, রামেণ গ্রন্থঃ পঠনীয়ঃ, বাক্যটা ভালো করে শুনুন, রামেণ গ্রন্থঃ পঠনীয়ঃ, এটা কিন্তু কর্মবাচ্যের বাক্য, কৃত্য প্রত্যয় সবসময় কর্মবাচ্যে হয়। তাহলে কর্মবাচ্য হয় মানে কি, কর্মে প্রথমা হবে, কর্তায় তৃতীয়া হবে, এই জন্য রামেণ এই কর্তাতে তৃতীয়া হয়েছে, রামেণ, আর গ্রন্থ এটা কর্ম, এখানে প্রথমা হয়েছে, গ্রন্থঃ, রামেণ গ্রন্থঃ। এবার পঠনীয়ঃ, এটা হচ্ছে কৃত্য প্রত্যয়ান্ত শব্দ, এবার এই কৃত্য প্রত্যয়ান্ত শব্দটা কর্মকে অনুসরণ করছে, গ্রন্থঃ পঠনীয়ঃ, ঠিক আছে। পঠনীয় হয় কৃত্য প্রত্যয়ান্ত শব্দ, গ্রন্থকে অনুসরণ করছে। এখন যদি আমি বলি রামেণ গ্রন্থৌ, ধরুন রামের দ্বারা দুটি বই পড়া উচিত, তাহলে কি বলতে হবে? রামেণ গ্রন্থৌ, তারপরে কি হবে? পঠনীয়। পঠনীয়ৌ, খুব ভালো, রামেণ গ্রন্থৌ পঠনীয়ৌ। তাহলে এই কর্মটা যেমন যেমন চেঞ্জ হবে, পঠনীয় এখানেও তেমন তেমন চেঞ্জ হবে, বোঝা গেছে? তাহলে ত প্রত্যয়ের ক্ষেত্রে আমি যে নিয়ম দেখেছিলাম, ঠিক একই নিয়ম কিন্তু আমি কৃত্য প্রত্যয়ান্ত শব্দের ক্ষেত্রেও দেখছি, ঠিক আছে। তাহলে কি কি নিয়ম দেখছি? প্রথম হচ্ছে কৃত্য প্রত্যয় উচিত অর্থে হয়, এটা প্রথম মনে রাখতে হবে, যেটা এইটার অর্থ হচ্ছে উচিত, যখন আমি কোনো কিছু করা উচিত এটা বলতে চাইছি, তখন আমি এই কৃত্য প্রত্যয় প্রয়োগ করব। কৃত্য প্রত্যয় কোন বাচ্চে হয়? কৃত্য প্রত্যয় কোন কর্মবাচ্য। বাচ্চা? কর্মবাচ্চে হয়, কর্ম। কৃত্য প্রত্যয় কর্মবাচ্চে হয়, কর্তৃবাচ্যে কিন্তু প্রয়োগ করা যায় না, কর্মবাচ্যে সবসময় প্রয়োগ করতে হবে। এবার প্রধানত কৃত্য প্রত্যয় অনেকগুলো রয়েছে, কিন্তু প্রধানত দুটি কৃত্য প্রত্যয় খুব প্রয়োগ হয়, সেটা হচ্ছে তবিয়ত আর অনিয়র, তবিয়ত আর অনিয়র, ঠিক আছে। এবারে এই কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলো কিন্তু ক্রিয়াবাচক শব্দ, আমি আগে যেটা বলেছিলাম, ত এবং তবতু প্রত্যয়ের ক্ষেত্রে যেটা বলেছিলাম, যে এই দুটো প্রত্যয়ান্ত শব্দ কিন্তু ক্রিয়াবাচক শব্দ, মানে এগুলো বোঝাচ্ছে ক্রিয়াকে, কিন্তু এই রূপগুলো হয় শব্দ রূপের মতো। গন্তব্য মানে কি, যাওয়া উচিত, ক্রিয়া বোঝাচ্ছে, কিন্তু রূপটা হচ্ছে শব্দরূপের মতো, গন্তব্যঃ গন্তব্যৌ গন্তব্যাঃ গন্তব্যম গন্তব্যৌ গন্তব্যান, যেমন রূপ হয় সেভাবে রূপ করতে হবে। তাহলে এগুলো হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। তারপরে কি, কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলো কর্মকে অনুসরণ করে, কাকে অনুসরণ করে? কর্মকে অনুসরণ করে। তার মানে কি, কর্মের লিঙ্গ বচন এবং বিভক্তি অনুসারে এই শব্দগুলো, মানে কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলোরও লিঙ্গ বচন এবং বিভক্তি হবে, ঠিক আছে। আর কি, কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলো পুল্লিঙ্গে পুরো ত প্রত্যয়ের মতো হয়, তাহলে কি হবে? পুল্লিঙ্গে কোন শব্দের মতো হবে? ত প্রত্যয় পুল্লিঙ্গে কোন শব্দের মতো হয়? রাম শব্দের মতো। রাম শব্দের মতো। স্ত্রীলিঙ্গে লতা। লতা। লতা, আর ক্লিবলিঙ্গে ফল। ফল। তাহলে এই তিনটে কৃত্য প্রত্যয় সেম, পুলিঙ্গে রাম,
স্ত্রীলিঙ্গে লতা, নপুংসকলিঙ্গে ফল, এই শব্দের মতো রূপগুলো হয়। আর কি, এই এই কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলো সমস্ত কালেই ব্যবহৃত হতে পারে, এটা মনে রাখতে হবে। ত প্রত্যয় এবং তবতু প্রত্যয় শুধুমাত্র অতীতকাল অর্থে ব্যবহৃত হয়, কিন্তু কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলো তিন কালেই ব্যবহৃত হয়। মানে আমি, আমার আগে করা উচিত ছিল, আমার এখন করা উচিত, আমার ভবিষ্যতে করা উচিত হবে, এই তিনটে অর্থেই কিন্তু আমি কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলোর প্রয়োগ করতে পারি। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, যদি স্যার আপনি প্রথম যে উদাহরণটা দিয়েছিলেন, রামের জায়গায় যদি স্যার সীতা বলা হতো, তাহলে কি হুম, স্যার ওটা পঠনীয়া হয়ে যেত? না, হতো না। রামেণ গ্রন্থঃ পঠনীয়ঃ, আমি যদি বলি সীতার দ্বারা গ্রন্থ পড়া উচিত, তাহলে কি হবে? সীতায়া গ্রন্থঃ, তারপরে স্যার ওই শব্দটা। শব্দটা কি নিয়ম বলা হলো? তবতু লতা শব্দের মতো হওয়ার কথা। হ্যাঁ, কৃত্য প্রত্যয়ান্ত শব্দ কাকে অনুসরণ করে? ও হ্যাঁ স্যার, সরি, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, হুম, ওই কর্মকে অনুসরণ করবে, তাই জন্য চেঞ্জ হবে না। কিন্তু স্যার যদি কর্মটা স্ত্রীলিঙ্গ হয়, তখন স্যার তাহলে পঠনীয়া হবে। পঠনীয় হবে। যেমন আমি বাক্য, যেমন সীতার দ্বারা কবিতা লেখা উচিত, বা রামের দ্বারা কবিতা লেখা উচিত, তাহলে রামের দ্বারা কবিতা লেখা উচিত, তাহলে কি হবে? রামেণ কবিতা লেখনীয়া। বোঝা হ্যাঁ স্যার, গেছে? হ্যাঁ স্যার। রামেণ কবিতা লেখনীয়া, রামেণ কবিতে লেখনীয়ে, রামেণ কবিতাঃ লেখনীয়াঃ, এইভাবে চেঞ্জটা হবে। अर्जुनेन फलं खादनीयम्, अर्जुनेन फले खादनीये, अर्जुनेन फलानि खादनीयानि, এইভাবে হবে। ক্রিবলিঙ্গ, তাই খাদানিয়াম, খাদানিয়ে, খাদানিয়ানি ফল শব্দের মতো হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। সবাই বুঝতে পেরেছো? সবাই বোঝা গেছে? সবার বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ স্যার, আছে, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ ঠিক আছে। স্যার, আমি আরেকটা জিজ্ঞেস করছিলাম, আপনি বললেন যদিও, তো আমি মানে ধরতে হ্যাঁ, পারিনি বলুন তখন। বলুন বলুন, অসুবিধা নেই, এইটা বলুন। স্যার, এই কৃত্য প্রত্যয়টা কি মানে তবুতের মতো চলবে না তয়ের মতো চলবে বলছিলেন তখন? তক তক ত, তয়ের মতো, তয়ের মতো, তয়ের মতো, তাই তো? তয়ের মতো, হ্যাঁ একদম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কারণ দুটোই কর্মবাচ্য হয়, এই জন্যই একই রকম প্রায় নিয়মগুলো চলে। হ্যাঁ, ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দেখুন তাহলে আমি এবারে আমাদের এইটা লাস্ট আজকের, দেখুন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? আমি 9 নম্বর বাক্যটা পড়ছি, দেখুন। মন্ত্রঃ লেখনীয়ঃ রামেণ, দেখতে পাচ্ছেন বাক্যটা? মন্ত্রঃ লেখনীয়ঃ রামেণ, এই বাক্যটা কিন্তু আমরা যেটা তখন দেখলাম কৃত্য প্রত্যয়, সেই কৃত্য প্রত্যয়ান্ত রূপ কিন্তু এই লেখনীয়ঃ। ঠিক আছে, মন্ত্রঃ লেখনীয়ঃ হলো। তাহলে এই বাক্য, আমরা বাক্যটা 9টা করে বাক্য করে নিই। মন্ত্রঃ লেখনীয়ঃ রামেণ, মন্ত্রঃ লেখনীয়ঃ রামাভ্যাম, মন্ত্রঃ লেখনীয়ঃ রামैः, মন্ত্রৌ লেখনীয়ौ রামেণ, মন্ত্রৌ লেখনীয়ৌ রামাভ্যাম, মন্ত্রৌ লেখনীয়ৌ রামैः, মন্ত্রাः লেখনীয়াः রামেণ, মন্ত্রাः লেখনীয়াः রামাভ্যাম, মন্ত্রাः লেখনীয়াः রামैः। বলুন এক একজন করে। স্যার, আমি বলবো। বলুন। মন্ত্রঃ লেখনীয়ঃ রামেণ, মন্ত্রঃ লেখনীয়ঃ রামাভ্যাম, মন্ত্রঃ লেখনীয়ঃ রামৈः, হুম মন্ত্রাः মন্ত্রৌ লিখনীয়ৌ রামেণ, মন্ত্রৌ লিখনীয়ৌ রামাভ্যাম, মন্ত্রৌ লিখনীয়ৌ রামৈः, হুম মন্ত্রাः লিখনীয়াः রামেণ, মন্ত্রাः লিখনীয়াः রামাভ্যাম, মন্ত্রাः লিখনীয়াः রামৈः। হুম খুব ভালো। অন্যজন বলুন। বলছি স্যার। হুম মন্ত্রঃ লেখনীয়ঃ রামেণ, হুম মন্ত্রঃ লেখনীয়ঃ রামাভ্যাম, হুম মন্ত্রঃ লেখনীয়ঃ রামৈः, হুম মন্ত্রৌ লেখনীয়ৌ রামেণ।
मन्त्रौ लेखनीयौ रामाभ्याम् হুম मन्त्रौ लेखनीयौ रामैः হুম मन्त्राः लेखनीयाः रामेण হুম मन्त्राः लेखनीयाः रामाभ्याम् হুম मन्त्राः लेखनीयाः रामैः হুম খুব ভালো। পরের জন। স্যার বলছি, হুম মন্ত্রः लेखनीयः रामेण হুম मन्त्रः लेखनीयः रामाभ्याम् হুম मन्त्रः लेखनीयः रामैः হুম मन्त्रौ लेखनीयौ रामेण হুম मन्त्रौ लेखनीयौ रामाभ्याम् হুম मन्त्रौ लेखनीयौ रामैः হুম मन्त्राः लेखनीयाः रामेण হুম मन्त्राः लेखनीयाः रामाभ्याम् मन्त्राः लेखनीयाः रामैः। হুম খুব ভালো। শেষ জন, কে বাকি স্যার, আছে বলুন। হ্যাঁ হুম স্যার, মন্ত্রः লেখনীয়ः রামেণ ম- হুম मन्त्रः लेखनीयः रामाभ्याम् मन्त्रः लेखनीयः रामैः হুম मन्त्रो लेखनीयो रामेण मन्त्रो হুম लेखनीयो रामाभ्याम् मन्त्रो হুম लेखनीयो रामैः হুম मन्त्राः लेखनीयाः रामेण হুম मन्त्राः लेखनीयाः रामाभ्याम् मन्त्राः लेखनीयाः রামাইহ। স্যার, একটা খালি প্রশ্ন আছে স্যার। স্যার, আপনি হুম বললেন এটা তিনটে কালেই ব্যবহার হতে পারে। তো স্যার, আমরা হুম এই বাক্যটা দেখে কি করে বুঝবো যে এটা বর্তমানে ব্যবহার মানে লট রিড না লং এ ব্যবহৃত হয়েছে? হ্যাঁ, এটা দেখে বোঝা যাবে না। এই জন্য যদি আপনি বোঝাতে চান, বাই ডিফল্ট এটা বর্তমানই বোঝাবে, বাই ডিফল্ট। ঠিক আছে? কিন্তু যদি আপনি এখানে অতীত বোঝাতে চান, তাহলে আপনাকে লেখনীয়ঃ আসিত একটা ইউজ করতে হবে। মন্ত্রঃ লেখনীয়ঃ আসিত রামেণ। বা যদি আপনি ভবিষ্যৎ বোঝাতে চান, তাহলে বলতে মন্ত্রঃ লেখনীয়ঃ ভবিষ্যতি রামেণ। তাহলে আপনাকে একটা ক্রিয়াপদ সঙ্গে ইউজ করতে হবে। আর না ইউজ করলে বাই ডিফল্ট অস্তি, এটা আমরা ভেবে নেব আছে। ঠিক আছে? স্যার, বোঝা গেছে? ভবিষ্যৎই ভবিষ্যৎই ব্যবহার করতে বললেন, ভবিষ্যতে? হ্যাঁ, ভবিষ্যতে মানে অধাতুর রূপগুলো করতে হবে। ভবিষ্যতে কি অধাতুর ভবিষ্যতে ভবিষ্যতি হয়। অতীতকালে আসিত হয়, আসিত আস্তাম আসন এরকম রূপ হয় অতীতকালে। আর ভবিষ্যৎকালে হয় ভবিষ্যতি ভবিষ্যতা ভবিষ্যন্তি এরকম রূপ হয়। সেইভাবে সেইগুলো প্রয়োগ করতে হবে। আর কিছু না করলে বাই ডিফল্ট এটা বর্তমান বোঝাবে, উহ্য থাকবে অস্থি। মানে আমরা ধরে নেবো যে এখানে অস্থি আছে, এই অস্থির আর প্রয়োগ করা হয়নি। আর এবার স্যার আমরা মানে মানে অ্যাকচুয়ালি যেখানে যে সমস্ত দেখুন, কোনো বাক্যই একটা আমাদের সংস্কৃত ব্যাকরণের নিয়ম রয়েছে, তিগন্ত ছাড়া কোনো বাক্যই সম্পূর্ণ হয় না। ঠিক আছে? তিগন্ত ছাড়া কোনো বাক্যই সম্পূর্ণ হয় না। এই জন্য সমস্ত বাক্যেতেই একটা করে তিগন্ত পদ থাকেই। এবারে যখন আপনারা সম্ভাষণ সংস্কৃত পদ তখন কি দেখেছেন, ভবতঃ নাম কিম, তখন আপনি কি বলেন, মম নাম সোমনাথঃ, তাই তো? মম নাম সোমনাথঃ। তাহলে এখানে তো কোনো তিগন্ত পদ নেই, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি আছে, মম নাম সোমনাথঃ अस्ति, তাই তো? মম হ্যাঁ নাম স্যার। সোমনাথ अस्ति, अस्तिটা আমরা প্রয়োগ করি না। সেই রকম এখানে अस्तिটা এগুলো উহ্য থাকে, এগুলো প্রয়োগ করা হয় না, কিন্তু আছে, এই ব্যাপার। আর স্যার, ওই মানে স্যার, ভবিষ্যৎই ভবিষ্যতঃ ভবিষ্যন্তি, এটা স্যার রামেণ অনুযায়ী পরিবর্তন করব না স্যার এটা মন্ত্রহ অনুযায়ী? মন্ত্রহ মন্ত্র অনুযায়ী করা উচিত না, কারণ স্যার মন- ম- কর্মবাচ্য আছে। অবশ্যই অবশ্যই এটা মন্ত্র অনুযায়ী করতে হবে, মন্ত্র অনুযায়ী করতে হবে। আর আসিতের মন্ত্র তো কোনো স্যার চেঞ্জ নেই। আছে আছে, আসিত আস্তাম আসন আসিহি আস্তাম আস্তা আসম আসব আসমা এরকম রূপ হয়। দেখে নেবেন রূপটা আছে এরকম। অস ধাতুর অতীতকালে লং লকারের রূপ দেখে নেবেন। বোঝা গেছে? ঠিক। হ্যাঁ স্যার। ওর ওটা 9টা রূপ হয়। আসিত আস্তাম আসন এরকম রূপ হয়, দেখে নেবেন। আচ্ছা, তাহলে এই মোটামুটি আমাদের আজকে কর্মবাচ্যটা একটু দেখা হলো, ত এবং তবতু দেখা হলো, এবং কৃত্য প্রত্যয় দেখা হলো।
পরের দিন আমরা সত্রী প্রত্যয় এবং সানজ প্রত্যয় দেখব। সত্রী এবং সানজ এই দুটো জিনিস পরের দিন দেখব। এবারে আমি আজকে আপনাদের হোমওয়ার্ক দেবো। সেখানে কি থাকবে, সেখানে হচ্ছে আপনার, আমি আজকে যেমন আপনাদের ক্লাসে করালাম না, যে আমি একটা করে বাক্য দিলাম, সেই বাক্যতে আপনাদের তবতু এবং ত করতে বললাম, সেরকম একটা করে বাক্য থাকবে। যেমন আমি বললাম রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, এই বাক্যটা আমি দিলাম। সেখানে আপনাদের কি করতে হবে, ওই বাক্য থেকে 3টে করে বাক্য লিখতে হবে। একটা ত প্রত্যয় ইউজ করে, একটা তবতু প্রত্যয় ইউজ করে, একটা কৃত্য প্রত্যয় ইউজ করে। যেমন রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, এখান থেকে কি কি হবে, রামঃ বিদ্যালয়ম গতবান, রামেণ বিদ্যালয়ঃ গতঃ, রামেণ বিদ্যালয়ঃ গমনীয়ঃ। ঠিক আছে, 3টে বাক্য হবে। এরকম করে আপনাদের 3টে করে বাক্য প্রত্যেকটা বাক্যের জন্য লিখতে হবে। ঠিক আছে, এইটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। হলো, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। বাক্যটা হুম। স্যার, বাক্যটা কি আমরা বানাবো স্যার? না, বাক্য আমরা দেবো, বাক্য আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো হোমওয়ার্ক হিসেবে। সেটা সেই বাক্য থেকে আপনারা 3টে করে বাক্য প্রত্যেকটা বাক্যের জন্য লিখবেন। বোঝা আর গেছে? স্যার কৃত্রিয় প্রত্যয়ের স্যার ওই পিডিএফটা তো দেবেন স্যার। আমি দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, কৃত্য প্রত্যয়ের পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, এবারে এটা হলো একটা হোমওয়ার্ক গেল। এইটা সবাই পরের দিনে ক্লাসের আগে করে নেবেন। ঠিক স্যার আছে, পরের করে দিনে কি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে আপনাকে? হ্যাঁ করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ক্লাসের আগে। ক্লাসের আগে পাঠিয়ে দেবেন, আমি দেখে নেব। ক্লাসের আগে আমি চেক করে নেব, চেক করে যার যা ভুল আছে সেটা আমি ক্লাসে বলে দেবো। বোঝা গেছে? স্যার আরেকটা কথা জিজ্ঞেস করতে পারি স্যার? স্যার ওই কৃত্রিয় প্রত্যয় যেটা স্যার, এখানে তো স্যার লেখনীয় বা এরকম ব্যবহার হলো স্যার। ওই হুম। যেমন স্যার গমনীয়, এটাও হুম, ব্যবহার করা যেতে পারে, আবার স্যার গন্তব্য, দুটোই তো ব্যবহার করা যেতে পারে। এবার আমরা কি করে দুটোই, বুঝবো স্যার? যে কোনো আপনার ইচ্ছে, এখানে কোনো আলাদা কিছু নিয়ম নেই। আপনার যেটা ইচ্ছে সেটা করতে পারেন। বুঝা গেছে? দুটোর অর্থ এবং ব্যবহার একই? পুরো একই, পুরো একই, কোনো পার্থক্য নেই। একই অর্থে দুটো প্রত্যয় রয়েছে, আপনার যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন। আর স্যার তব্বীয় যোগ করলেও স্যার ওই মানে যেমন স্যার ত প্রত্যয় হয়, সে একই রকম রাম এক, লতা অনুসরণ একদম করবে। একদম, একদম একদম পুরো একই, পুরো পুরো সব নিয়মে একই, শুধু প্রত্যয়গুলো আলাদা, আর বাকি সব নিয়ম একই। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আপনারা মোটামুটি এইটা করবেন। এইটা তাহলে সকলে করে আনবেন। আগের দিন আমি শব্দরূপ কিছু মুখস্থ করতে দিয়েছিলাম। কি কি শব্দরূপ দিয়েছিলাম? রাম শব্দ দিয়েছিলাম, লতা শব্দ দিয়েছিলাম, ফল শব্দ দিয়েছিলাম, আর মুনি, তাই তো? এই 4টে মতি দিয়েছিলাম তো? মতি দিয়েছিলেন স্যার। মতিও দিয়েছিলাম, না মুনি দিয়েছিলাম? মুনির জায়গায় মনে হচ্ছে মতি মুনি তো, মুনি। দিয়েছিলেন। মুনি দিয়েছিলাম, মতি দিইনি, মুনি দিয়েছিলাম। মতি তার পরে দেবো। ঠিক আছে, মতি তার পরে, মুনি দিয়েছিলাম। তাহলে এই 4টে শব্দ দিয়েছিলাম, এই 4টে শব্দ আবারও থাকলো মুখস্থ করতে মুখস্থ করতে। যাদের যাদের আছে তাদের খুব ভালো, যাদের নেই তারা সকলেই এটা মুখস্থ করে আসবেন। এই 4টে শব্দ কিন্তু পরের দিন আমি মুখস্থ ধরবো ক্লাসে। ঠিক আছে, সকলে এটা মুখস্থ করে আসবেন। আর একটা দিচ্ছি, সেটা হচ্ছে আহ অস ধাতু, যেটা এক্ষুনি আমাদের এলো, এই যে যিনি জিজ্ঞাসা করলেন, এই যে আসিত রূপটা বললাম যার আছে, ঠিক আছে, অস ধাতু। অস ধাতুর লট লকার, লং লকার, রিট লকার, লোট লকার, আর বিধিলিং লকার। কি কি বললাম পারলে লিখে নিন বা করে নিন। লট লকার মানে বর্তমান কাল, লট লকার। লং লকার অতীতকাল, আর রিট লকার ভবিষ্যৎকাল। 3টে হলো। আর হচ্ছে লোট লকার, লোট, অস্তু রূপায়, অস্তু। আমার বলে কেউ বলে অস্তু, তথা অস্তু, তথা অস্তু, এই যে অস্তুটা হচ্ছে অস ধাতুর লোট লকারের রূপ। লোট লকার আর হচ্ছে বিধিলিং লকার।
এই 5টা লকারের রূপও কিন্তু মুখস্থ করে আসবেন। অস ধাতুর এই 5টা লকারের রূপও মুখস্থ করে আসবেন, আমি ক্লাসে ধরবো। ঠিক আছে? তাহলে মোট 3টে হোমওয়ার্ক থাকলো। একটা হচ্ছে অস ধাতুর 5টা লকার মুখস্থ, দ্বিতীয় হচ্ছে এই 4টে শব্দরূপ মুখস্থ, রাম, লতা, ফল আর মুনি। আর তৃতীয় হোমওয়ার্ক হচ্ছে আমি যে বাক্যগুলো দেবো তার ত প্রত্যয়, তবতু প্রত্যয়, কৃত্য প্রত্যয়, এই 3টে প্রয়োগ করে বাক্য লিখে আনতে হবে। সকলে বুঝতে পেরেছেন? স্যার বলছি অজ ধাতুর স্যার যে 5টি লকার দিলেন কাজ, এটা স্যার হুম। কোথায় পাবো? মানে ওটা স্যার কালেকশন নেই তো স্যার। কালেকশন বলতে এটা আপনি অষ্টাধ্যায়ী অ্যাপটা আগের দিন লিংক দিয়েছিলাম, ডাউনলোড করেছেন? হ্যাঁ স্যার, ডাউনলোড করেছি। ওইখানে ধাতু পাঠ অপশন আছে, ধাতু পাঠ বলে ট্যাব আছে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি বলবেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। অষ্টাধ্যায়ী অ্যাপটা খুলে এরকম দেখা যায় তো, যেরকম আমি দেখাচ্ছি এখন। অষ্টাধ্যায়ী অ্যাপটা খুললে এরকম একটা ইন্টারফেস আসে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এরকমই আসে। এর মধ্যে দেখুন লেখা আছে ধাতু পাঠ, দেখতে পাচ্ছেন? ধাতু পাঠে ক্লিক করবেন, খুলে গেল। এখানে আমি উপরে সার্চ বারে আছে, সার্চ বারে সার্চ করবেন অ স। তারা নেট স্লো আছে, কি হলো, আটকে গেল কেন? চলে এসছে দেখুন, অ স। কি হলো? হ্যাঁ, দেখুন অ স আছে। এই দেখুন সেকেন্ড, দেখুন অসা ভুবি, দেখতে পাচ্ছেন? 3টে ধাতু এসছে অস ধাতুর, তার মধ্যে দেখুন সেকেন্ডটা অস ভুবি, তার অর্থ হচ্ছে টু বি, টু এক্সিস্ট। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন? এটা যদি ক্লিক করেন রূপ বেরিয়েছে, অস্তি স্তঃ সন্তি, অসি স্থঃ স্থ, অস্মি স্বঃ স্মঃ, পেয়েছেন? দেখতে পাচ্ছেন? দেখুন লট লকার, হ্যাঁ, হ্যাঁ উপরে স্যার। নিচে দেখুন লিট লকার আছে, ভবিষ্যতি ভবিষ্যতা ভবিষ্যন্তি, ভবিষ্যসি ভবিষ্যতা ভবিষ্যত, ভবিষ্য ভবিষ্যাম। লোট লকার অস্তু, স্তাম সন্তু, এধি স্তম স্তয়, অসানি। দেখুন যেগুলোতে অনেকগুলো করে রূপ আছে, প্রথমটা করবেন। অনেক জায়গায় দুটো তিনটে করে রূপ আছে, প্রথমটা করলেই হবে, প্রথম রূপটা করলেই হবে। ঠিক আছে, লং লকার আসিত, আস্তাম, আসন, আসিহি, আস্তম, আস্তা, আসম, আসপ, আসম। বিধিলিঙ্গ সিয়াত, সিয়াতাম, সিউহু, সিয়াহা, সিয়াতম, সিয়াত, সিয়াম, সিয়াব, সিয়াম। এই 5টা লকার রূপ করে আনবেন। বিধিলিঙ্গ, লোট, রিট আর হচ্ছে লট। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। স্যার, বলুন। স্যার ভবিষ্যতে ওটা স্যার ভূ ধাতু না? ভূ ধাতুরও ভবিষ্যতি হয়, অস ধাতুরও ভবিষ্যতি হয়। এটা একটা একই রকম রূপ, এটা একটা সূত্র আছে, সে সূত্রের দ্বারা কি হয়, ভূ ধাতুর তো ভবিষ্যতি হয়, অস ধাতুরও লিট লকারে ভবিষ্যতিই হয়। বুঝতে আচ্ছা পেরেছেন? স্যার। আর স্যার হ্যাঁ, ওখানে স্যার ওটা ইনপুটটাকে দেবনাগরী করে নিতে হবে, তবে তো স্যার সার্চ করতে পারবো। দেবনাগরী, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা হিন্দি করে নেবেন বা দেবনাগরী করে নেবেন। ঠিক আছে স্যার। হুম হুম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আর কারোর কোনো প্রশ্ন আছে? নাহলে আমি 9টা বেজে গেছে, ক্লাসটা শেষ করে দেবো আজকে। ঠিক আছে, তাহলে ক্লাস আমি শেষ করে দিচ্ছি। সকলে কিন্তু প্রত্যেকটা, আমি আবারও আজকে বলছি, ক্লাস কেউ মিস করবেন না। যদি কোনো কারণে, কোনো বিশেষ কারণে ক্লাস মিস হয়, তাহলে চেষ্টা করবেন না, করতেই হবে, যখন পরবর্তী ক্লাসে আসবেন তখন যেন আগের ক্লাসটা শুনে আসেন, না হলে ধরতে অসুবিধা হয় বিষয়টা, আর কিছুই নয়। ঠিক আছে, এই দুটো বিষয় সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে, আমি ক্লাস শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।